শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আজকে আমাদের নতুন একটা ইউনিট শুরু হবে। আমরা এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন এবং লিডারশিপ, এই যে ইউনিটটা আজকে পড়বো, এই ইউনিটটা প্রত্যেকের কাছে খুব একটা ইন্টারেস্টিং টপিক হিসেবে আমরা তুলে ধরার চেষ্টা করব। প্রত্যেকে যাতে এই বিষয়টাকে খুব আরাম করে, খুব কি বলবো, সহজভাবে বিষয়টাকে আয়ত্ত করতে পারে সেই চেষ্টা করব। প্রত্যেকের কাছে সিলেবাস রয়েছে, হাতের কাছে সিলেবাস রয়েছে তো প্রত্যেকের? হ্যাঁ স্যার আছে। একটু সিলেবাস বলবো খুলে রাখতে। আমি এখানে স্ক্রিন শেয়ার করে যে যে জায়গাগুলোকে বলবো একটু হাইলাইট করে নেওয়ার জন্য, যে যে জায়গাগুলো আমি পড়াবো এবং পারিয়াস স্যার পড়াবেন সেগুলো আমি বলে দিচ্ছি। তাই প্রত্যেককে একটু নিজের হাতের কাছে যে সিলেবাসটা রয়েছে পেপার 2 সেটা একটু খোলার জন্য বলছি। এক মিনিট। স্ক্রিনটা শেয়ার হয়েছে কিনা একটু বলবে তো? দেখা যাচ্ছে? সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। দেখো, এই এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, মিনিং, প্রিন্সিপাল, ফাংশনস, ইনস্টিটিউশন বিল্ডিং, পোস্ট কর্প, সিপিএম, পার্ট, ম্যানেজমেন্ট এজ এ সিস্টেম, SWOT অ্যানালিসিস, টেলরিজম, অ্যাডমিনিস্ট্রেশন এজ এ প্রসেস, administration as a bureaucracy, human relation approach, organizational compliance, organizational development, climate, এই সবটা ইউনিট 1 এটা আমি পড়াবো। এটা আমার ইয়েতে থাকবে। এটার কিছুটা অংশ আমি পড়াবো, মানে কিছুটা অংশ হয়তো স্যার পড়াতে পারেন, নাহলে আমি হয়তো পুরোটা পড়াবো। আর এইখানেও হচ্ছে দেখো, লিডারশিপের প্রথম দিকটা যে থিওরি গুলো রয়েছে সেই থিওরি গুলো আমি এখানে পড়াবো। আর মডেল গুলো হচ্ছে এখান থেকে, মডেলস অফ লিডারশিপ, এটা আমাদের পারিজাত স্যার পড়াবেন। সেম একই রকম ভাবে সি যেটা রয়েছে, কনসেপ্ট অফ কোয়ালিটি অ্যান্ড কোয়ালিটি ইন এডুকেশন, ইন্ডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল পার্সপেক্টিভ যেটা রয়েছে, এটাও স্যার পড়াবেন। এবং 4 নম্বর যেটা রয়েছে, এখানে কিছু জিনিস হয়তো আমি পড়াবো এবং স্যার এখানে হয়তো কিছুটা পড়াবেন। তো যেটা বিষয় সেটা হচ্ছে যে এই যে 4টে ইউনিট রয়েছে, মানে ABCD ইউনিটের সাব ইউনিট, তো এর মধ্যে এই ইউনিটের জন্য সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে A, B এবং C। ডিটা একটু কম গুরুত্বপূর্ণ, কম প্রশ্ন করা হয়, কিন্তু ABC এই 3টে কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ, মনে থাকবে। যারা আমরা নেট সেট জিআরএফ এর জন্য পড়বো তারা কিন্তু কোনোভাবেই এই এ এবং বি এবং সি কে কিন্তু অবহেলা করব না। প্রত্যেককে কিন্তু এখানে প্রত্যেকটা লাইন আমি যেমন দিচ্ছি, দেখো যে এডুকেশনাল ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, মিনিং, প্রিন্সিপাল, ফাংশনস, তারপরে পোস্ট কর্প, সিপিএম, পার্ট, এগুলো খুব শর্ট অ্যানালিসিস, টেলরিজম, প্রত্যেকটা এখানে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো অ্যাডমিনিস্ট্রেশন অ্যাজ এ প্রসেস, অ্যাডমিনিস্ট্রেশন যে ব্যুরোক্রেসি, হিউম্যান রিলেশন অ্যাপ্রোচ টু অ্যাডমিনিস্ট্রেশন, এইখানে যা রয়েছে এগুলো খুব গুরুত্বপূর্ণ। দেখো যেখানে যেখানে আমি আন্ডারলাইন করেছি সেখানটায় তোমরাও আন্ডারলাইন করো, ঠিক আছে?
আমি যেখানে সিলেবাসের নীল দাগটা দিয়েছি দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ, এই জায়গাটা প্রত্যেকে তোমরাও আন্ডারলাইন করো, সবটা পড়বে, কিন্তু যেটা অবশ্যই এবং খুব যতক্ষণ পর্যন্ত না ক্লিয়ার হচ্ছে কনসেপ্ট, এটা পড়বে। এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এই যে জায়গাগুলো আমি দাগ দিলাম, এটা খুবই গুরুত্বপূর্ণ। একই রকম ভাবে লিডারশিপের ক্ষেত্রে যে অ্যাপ্রোচেস টু লিডারশিপ, এখানে ট্রেড, ট্রান্সফরমেশনাল, ট্রানজাকশনাল, এইগুলো প্রত্যেকটাই কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ। আর মডেলস অফ লিডারশিপেরও এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এটা প্রত্যেকের ভালোভাবে আয়ত্ত করতে হবে। এরপরে যেটা রয়েছে এটা অনেকটা গল্পের মতো, এটা খুব একটা যে কঠিন বিষয় তা নয়। গুরু তিনটে রয়েছে, সিওয়ার্ড, টেমি এবং প্রহ্লাদ, সিকে প্রহ্লাদ, এই তিনটে আমাদের এখানে পড়তে হয়। আর টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কি সে সম্পর্কে সিক্স সিগমা, এটা এখানে গুরুত্বপূর্ণ রয়েছে। এবং ডি তে দেখো এখানে জাপানিজ মডেল গুলো রয়েছে, এটা আমাদের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ। স্টেপ মডেলটাও গুরুত্বপূর্ণ। আর এখানে আমরা আগেই পড়বো, দেখবে ন্যাক সম্পর্কে, এখানে যদিও দিয়েছে, এটা অনেক টিচার এডুকেশনও পড়বো, হায়ার এডুকেশন আমরা অলরেডি পড়ে নেব। আর ইন্টারন্যাশনাল নেটওয়ার্ক, এগুলো জাস্ট টিকা টাইপের ছোট ছোট কনসেপ্টে আমরা জানবো। আমি যে বিষয়টা তোমাদেরকে বোঝাতে চাইছি বা বলতে চাইছি, তোমাদের মূল যে পড়ার জায়গা, এই যে একটা গোটা ইউনিট, 9 নম্বর ইউনিট, এই 9 নম্বর ইউনিটের যে কোন জায়গাটা তোমরা পড়বে, যা পড়া হচ্ছে সেটা হচ্ছে এ, বি এবং সি। বোঝা গেল? যারা নতুন ভর্তি হয়েছে তাদেরকে বলছি, এই এ বি হ্যাঁ সি স্যার। তিনটে ইউনিট ভালো করে আয়ত্ত করার পরে ডি ইউনিটে আসবে। এবার এই যে আমি তোমাদেরকে দেখালাম, এইটা যদি সাম আপ করা হয় এবং সেটা দেখে এই এ বি সি যতটুকু বললাম যে খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই জায়গাগুলো আমি এখানে একটা স্ক্রিনশট নিয়ে গ্রুপে দিয়ে দিচ্ছি, এটা রেখেও দেবে তোমাদের জন্য, যে এই জায়গাগুলো আমাদের ক্ষেত্রে খুব দরকারি। এটাই পরীক্ষা সাজেশন বলো, এটাই তোমাদের কাছে যে পুরো ইউনিট, বারবার বলেছি যে পুরোটা আমাদের পড়তে হয় না, প্রত্যেকটা ইউনিটের মধ্যে এমন কিছু জায়গা থাকে যেগুলো থেকে প্রশ্ন পার্টিকুলার জায়গা থেকে বছরের পর বছর হতেই থাকে, হতেই থাকে, হতেই থাকে। আমরা যদি ভাবি যে পুরো ইউনিটটাকে সমান গুরুত্ব দিয়ে সমান সময় দিয়ে আমরা কিন্তু পড়বো, তাহলে কিন্তু অসুবিধাই হবে। পেয়েছো সবাই গ্রুপে? হ্যাঁ স্যার পেয়েছি। বেশ, আচ্ছা, তাহলে আমরা প্রথমেই দেখো এখানে রয়েছে যে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, মিনিং, প্রিন্সিপলস, ফাংশনস অ্যান্ড ইম্পর্টেন্স, এইটা আমরা আগে জানবো। লিডারশিপটা যেহেতু একেবারে আলাদা, সেটা গোলাবে না, কিন্তু দ্বন্দ্ব বা সমস্যা যেটা হয় এটা হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট আর এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, এর দুটোরই, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটোরই মিনিং জানবো আজকে, প্রিন্সিপাল জানবো, ফাংশনস জানবো, ইম্পর্টেন্স জানবো, এবং তারপরে যদি সময় থাকে তাহলে এই পোস্ট ভার্বটা জানবো। ক্লিয়ার? তাহলে সিলেবাসটা বোঝা গেল? হ্যাঁ স্যার। ওকে, স্নেহা, স্নেহা আজকে যে জয়েন করলে, নতুন ভর্তি হলে, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। ওকে, এবার আরেকটা জিনিস দেখাই যেটা তোমাদের গ্রুপে দিয়েছি। আমি তো বললাম যে এইটুকু তোমাদের পড়লে এই ইউনিটটা থেকে হবে, তো এটা তোমরা যাচাই করে নাও। সেটা আমি তোমাদের যে প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দিয়েছিলাম, এবার দেখো, দেখা যাচ্ছে?
স্যার দেখা যাচ্ছে। হ্যাঁ দেখো, এই যে প্রত্যেকটা কোশ্চেনকে আমি যে কোন জায়গা থেকে সিলেবাসের এসেছে সেটাকে বোঝানোর চেষ্টা করেছি। প্রথম যে প্রশ্নটা দেখো, অর্গানাইজেশনাল ক্লাইমেট, এটা একটা খুব কম গুরুত্বপূর্ণ জায়গা থেকে কিন্তু এই প্রশ্নটা করা হয়েছে, কিন্তু প্রশ্নটা রয়েছে যে একটা প্রতিষ্ঠানের পরিবেশ, অর্গানাইজেশনাল ক্লাইমেট সেটা কেমন হওয়া উচিত বা হলে কি হয়, সেই জায়গা থেকে একটা কোশ্চেন রয়েছে। 2 নম্বরটা দেখো, হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ প্রফাউন্ডেড সায়েন্টিফিক ম্যানেজমেন্ট থিওরি। দেখো এই যে গুরুদের কথা বললাম, কোয়ালিটি গুরুস, আমি সেখানে আন্ডারলাইন করেছিলাম না 3 জন গুরু সম্পর্কে। দেখো স্ক্রিনশটটা যে দিলাম তোমাদের গ্রুপে, নীল কালির তলায় দেওয়া ছিল যে 3 জন গুরু থেকে একটা কোশ্চেন আসে। হ্যাঁ, শিখে পড়লা যেগুলো বললে। হ্যাঁ হ্যাঁ, দেখো তাহলে এইখান থেকে কিন্তু একটা কোশ্চেন আমরা পাচ্ছি যে এরকম 3 জনের কোনো একটা থিওরি, কোনো একটা বইয়ের নাম, কোনো একটা তত্ত্ব, কোনো একটা তার বিশেষ অবদান রয়েছে এই ফিল্ডে, সেটা থেকে প্রশ্ন আসে। তার মানে এই জায়গাটাকে আমাকে 3 জন কোয়ালিটি গুরু সম্পর্কে, সাইকোলজিতে যেমন আমরা জানি সাইকোলজিস্টদের কন্ট্রিবিউশন নিয়ে প্রশ্ন করা হয়, একই রকম ভাবে ম্যানেজমেন্টেও যাদের অবদান রয়েছে, তো সেই রকম 3 জন প্রখ্যাত মানুষের অবদান সম্পর্কে আমাকে ভালোভাবে পড়তে হবে। 2 নম্বরের কোশ্চেনটা দেখো আমরা সেখান থেকে পাচ্ছি। আবার সেম 3 নম্বরে দেখো, এই দ্য প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট, সেই যে ম্যানেজমেন্ট দেখো আমাদের 2 নম্বর ইউনিটে, আমি আরেকবার চলে যাই। এই দেখো সায়েন্টিফিক ম্যানেজমেন্ট কোথায় আছে, কে বলতে পারবে? আচ্ছা, 1 নম্বরের কোশ্চেনটা আমি তোমাদেরকে বলছিলাম না যে দেখো এই ইউনিটটা আমরা ভালো করে পড়বো, আমি হয়তো আন্ডারলাইন করেছিলাম না, কিন্তু অর্গানাইজেশনাল ক্লাইমেট বলে একটা বিষয় আছে, দেখেছো? এই যে দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা 1 যাচ্ছে। নম্বরের কোশ্চেনটা দেখো এখান থেকে দিয়েছে। তাহলে এর কোনো অংশ আমরা বাদ দেব না, কারণ এখানে সমস্ত কিছুটাই পরীক্ষার জন্য উপযুক্ত। হ্যাঁ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেগুলো সেগুলোকে আমি আন্ডারলাইন করেছি, কিন্তু যেটা করিনি বা দিইনি সেখান থেকে কোশ্চেন আসবে না, অবশ্যই আসবে। এই জায়গাগুলোকে আমাকে ভালো করে ক্লিয়ার করতে হবে যাতে করে কোনো রকম দ্বন্দ্ব না থাকে, আর পড়তে তো আমাকে সবটাই হবে, এটা আমি বলতে চাইছিলাম। এরপরে দেখো, ম্যানেজমেন্ট অ্যাজ এ সিস্টেম, সোয়াট অ্যানালিসিস, টেরোরিজম। এই যে যারা একটু পড়েছো এই টেরোরিজম, তারা তো জানো এটা কি, জানো একটু বলো তো, যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলতে আমরা কাকে বুঝি, বা কার মতবাদকে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলা হয় এক কথায়? টেলর কি? টেলরিজম। তাহলে দেখো এবার তুমি বলতে পারো যে স্যার সিলেবাসে তো টেলরিজম দেওয়া ছিল, কিন্তু আপনার প্রশ্নে তো দেখছি স্যার সায়েন্টিফিক ম্যানেজমেন্ট আমরা দিয়েছি। তাহলে এখানে এটাই পরিষ্কার হয় যে যে সায়েন্টিফিক ম্যানেজমেন্টটা পড়বে সে এটা জানবে যে এটা কার অবদান, কে দিয়েছে। অন্যদিকে যে টেলর সম্পর্কে পড়বে, এই যে এফডব্লিউ টেলর, তার সম্পর্কে যারা পড়বে তারাও জানবে যে এর মানুষটা সবচেয়ে বেশি অবদান কি রয়েছে, তিনি কি এমন করেছেন যার জন্য তাকে আমরা আলাদা করে পড়ছি। না, তার যে থিওরি তাকে বলা যায় টেলরিজম। জানি আমরা আইজম মানে হচ্ছে, ইজম মানে হচ্ছে একটা মতবাদ, অর্থাৎ ম্যানেজমেন্ট সম্পর্কে টেলর যে কথাবার্তাগুলো বলেছেন সেই সম্পর্কে যে মতবাদ সেটাকে বলা হচ্ছে টেলরিজম। যেমন আমরা জানি মার্কসিজম, তাহলে কার্ল মার্কস তার যে তত্ত্ব সেটাকে আমরা বলছি মার্কসিজম। একই রকম ভাবে টেলর তিনি যে মতবাদ দিয়েছেন তাকে বলা হচ্ছে টেলরিজম। তাহলে এইটুকু ধারণা আমাদের তো থাকবে যে সায়েন্টিফিক ম্যানেজমেন্ট যেটা সেটাই হচ্ছে টেলরিজম, বা টেলরিজমকেই সায়েন্টিফিক ম্যানেজমেন্ট বলা হয়। ক্লিয়ার? দেখো তাহলে এখানে আমরা কোশ্চেন পেলাম যে প্রিন্সিপালস অফ সায়েন্টিফিক ম্যানেজমেন্ট। তারপরে দেখো এবার বলছেন 3টে হলো, 4 নম্বরের কোশ্চেন দেখো, হু অ্যামং দ্য ফলোইং লিস্ট অফ থিঙ্কার্স অফ ম্যানেজমেন্ট হ্যাজ ডেভেলপড দ্য থিওরি অফ ভ্যারিয়েশন। আবারও এখানে দেখো 4 জনের কিন্তু নাম আছে, এবং যে নামটা হবে সেই নামটা আমাকে চুজ করতে হবে। তাহলে একটা জায়গা থেকে, পার্টিকুলার একটা জায়গা থেকে কতগুলো কোশ্চেন করা হচ্ছে তুমি দেখো, এটা 2021-এর কোশ্চেন। এবং দেখো পিডিসিএ রয়েছে, সেখানে এই কোশ্চেন প্রতি বছর বছর দিচ্ছে, বছর বছর। তো হয়তো দেখে ভাবছো স্যার এটা তো এত সোজা, প্ল্যান রুট চেক এক, সত্যিই সোজা, এবং এই সোজা প্রশ্নটাই তোমাদেরকে বারবার 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 করে দেয়া হবে, এবং এই কোশ্চেন তোমরা সবাই সঠিক করে আসবে সেটাও আমরা জানি। এইরকম ভাবে দেখো পিডিসি এর ফুল ফর্ম যদি আমরা লিখি, যে প্ল্যান ডু চেক অ্যাক্ট, এটা জেনে নিলে এইখান থেকে প্রশ্ন দিলে আমরা পারবো। দেখো আমরা বি ইউনিটে সম্ভবত বলেছিলাম, দেখি যে লিডারশিপের থিওরি গুলো আছে, দেখেছো? লিডারশিপ ইন এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন,
দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। দেখো এই যে আমরা বলেছিলাম আমাকে সবসময় জানতে হবে নেট সেটের পড়াশোনাটা স্মার্ট পড়াশোনা হতে হবে। আমি কতটা পড়বো এবং সেখান থেকে কতগুলো কোশ্চেন পাবো। এটা এমএ ক্লাসের পড়া নয় যে আমাকে এখানে পাতার পর পাতা পড়ে পাতার পর পাতা উত্তর করতে হবে, কেমন? তো এইখানে দেখো লিডারশিপ ইন এডুকেশন অ্যাডমিনিস্ট্রেশন বলছে কি মিনিং, নেচার, অ্যাপ্রোচেস টু লিডারশিপ। মিনিং মানে লিডারশিপের মানে অর্থ, নেচার মানে প্রকৃতি, অ্যাপ্রোচেস টু লিডারশিপ মানে আজ পর্যন্ত যতগুলো থিওরি রয়েছে এটা এখানে মেনশন করেছে। দেখো কতগুলো থিওরির কথা, একটা ট্রেট, একটা ট্রান্সফরমেশনাল, একটা ট্রানজাকশনাল, একটা ভ্যালু বেসড, একটা কালচারাল, একটা সাইকোডাইনামিক এবং একটা ক্যারিসমেটিক। প্রায় মানে উল্লেখযোগ্য যেগুলো সে সবকটাই কিন্তু এরা মনে করেছে এবং এটা আমি খুব ভালো করে গল্পের আকারে পড়াই, এটা সকলেই বুঝতে পারবে, কোনো অসুবিধা নেই। খুব মজার ক্লাস হয় এটা, পড়তেও এবং পড়াতেও দুটোই ভালো লাগে। তো দেখো আমরা সেইটাও আমরা পেয়ে যাচ্ছি। এই যে একটা ম্যাচিং দিয়েছে থিওরি অফ লিডারশিপ, দেখো ট্রানজাকশনাল, ট্রান্সফরমেশনাল, কন্টিনজেন্সি, সার্ভেন্ট থিওরি, এগুলো আমরা পড়েছি তো নাকি? এগুলো আমাদের সিলেবাসের ভেতরে দিয়েছে তো, ট্রানজাকশনাল, ট্রান্সফরমেশনাল এক্ষুনি আমরা দেখলাম তো, হ্যাঁ? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। একদম। আবার দেখো given below are two statements, one labeled as assertion and other label is reasoning. ডেমোক্রেটিক ম্যানেজমেন্ট বা পিপলস, এখানে ম্যানেজমেন্টের থিওরি থেকে এবং অ্যাডমিনিস্ট্রেশন থেকে একটা কোশ্চেন আমরা পাচ্ছি। এইরকম ভাবে আইকিউএসি দেখো আমরা ওই লাস্টের এটা থেকে পাবো, কোয়ালিটি কন্ট্রোল, কোয়ালিটি এ থেকে 2022 সালের কোশ্চেন যদি তুমি দেখো, দেখো পার্ট সিপিএম এর সম্পর্কে হুইচ অফ দ্য ফলোইং ইজ ট্রু। এখানে পার্ট এবং সিপিএম আমাদের একটু আগে তোমাদেরকে দেখালাম যে আমি বা পারিজাত স্যার যে হোক পড়াবো, আমিও পড়াবো, পারিজাত স্যারও পড়াবেন, কারণ এই পার্ট এবং সিপিএম একটু জটিল কিন্তু মনে রাখতে পারলে খুবই সোজা, অনেকের গুলিয়ে যায়। এবং দুজন টিচার যদি আমরা পড়াই তাহলে দুজনের পড়ানো নির্যাসটা যদি এক জায়গায় করো তাহলে আর ভুলাবে না। তো এই ছোট্ট একটা শব্দ সিপিএম আর এখানে হচ্ছে পার্ট, এইটা থেকে কোশ্চেন দেখো বছর বছর আসছে। আমি তো মানে 2021 থেকে শুরু করেছি, দেখো 2022-এও এসছে পার্ট এবং সিপিএম থেকে কোশ্চেন। তো এইরকম আবার দেখো 3 নম্বরের কোশ্চেনটা দেখো পার্ট থেকে এসছে, দেখেছো? 4 নম্বরের কোশ্চেনটা দেখো ট্রান্সফরমেটিভ লিডারশিপ থেকে এসছে। 5 নম্বরের কোশ্চেনটা দেখো ট্রান্সফরমেশনাল লিডারশিপ থেকে এসছে। মানে কিভাবে একটা জায়গা থেকে বারবার কোশ্চেন রিপিট হচ্ছে। ফাংশনস অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, আজকে যেটা আমরা পড়বো যে কেন এডুকেশন ম্যানেজমেন্টের প্রয়োজন রয়েছে। টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, 6 সিগমা, সেই জায়গাটা থেকে কোশ্চেন দিয়েছে। এখানে দেখিয়ে দিই তোমাদের যে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট কোথায় রয়েছে। এই দেখো আন্ডারলাইন করা আছে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, করা আছে তো? হ্যাঁ স্যার করা আছে। দেখো হ্যাঁ, এখান থেকে আমরা আন্ডারলাইন করেছি, এখান থেকে কোশ্চেন আসছে। মানে এখানে এখন আমি আর এই পেপারে মানে এই ইউনিটের কোশ্চেন দেখি না, তার কারণ এত একঘেয়েমি প্রশ্ন, একই রকম প্রশ্ন বারবার আসে যেটা আর নতুনত্ব কিছু খুঁজে পাই না। এয়ারপোর্ট হারিয়ে ফেলবো বাবা। দেখো আবার দেখো এই যে আমাদের ইউনিটের বাঁচানোর জন্য দরকার চ্যাপ্টার 1-এ, হ্যাঁ ইউনিট 1-এ অর্গানাইজেশনাল ক্লাইমেট দেখালাম একটু আগে, যে দেখো এখনো দাগ দেওয়া আছে এই যে অর্গানাইজেশনাল ক্লাইমেট। এই জায়গাটা থেকে আবার 2022 সালে কোশ্চেন করেছে। হ্যাঁ 9টা কোশ্চেন 10টা কোশ্চেন আমরা পাচ্ছি 2022 সালে। এটাও আমাদের মডেল গুলো থেকে এসছে, চেঞ্জ কনসেপ্ট থেকে এসছে। জাপানিজ মডেল তোমাদেরকে দেখালাম যে স্যার এটা করাবেন, জাপানিজ মডেল থেকে কোশ্চেন এসছে। INQAHE এটা কোন জায়গাটা, এই যে দেখো লাস্টে গিয়ে বলেছিলাম না, এই দেখো INQAHE, বোঝা যাচ্ছে? কি হলো, কার কি মিউট করা নেই? দাঁড়াও একটু মিউট করে নাও যার মিউট করা নেই। দেখো এরকম ভাবে আবার দেখো একটু আগে তোমাদেরকে দেখাচ্ছিলাম না প্ল্যান টু চেক অ্যাক্ট PDCA রিপিট হয় কেমন কোশ্চেন দেখেছো? ডেমিং এর থিওরিটা। হ্যাঁ তাহলে এটা আমরা একটু আগে দেখলাম, দেখে আবার দেখো 6 সিগমা দেখেছো, 6 সিগমা কনসেপ্ট থেকে কোশ্চেন দিয়েছে। ট্রান্সফরমেশনাল লিডারশিপ দেখো, এটা এখন পড়াবো ভালো করে খেয়াল করবে।
ট্রেড থিওরি অফ লিডারশিপ, লিডারশিপের যে বিভিন্ন থিওরি গুলো সেখান থেকেই প্রশ্নগুলো করা হয়েছে। ন্যাক, একটু আগে বলছিলাম যে ন্যাকটা তোমরা হায়ার এডুকেশনেও পড়বে এবং এখানেও তোমাদের রয়েছে পড়বে, টিচার এডুকেশনেও পড়েছো। তো এই ন্যাক আমাদের সর্বকালের পরিচিত একটা বিষয়, এর সম্পর্কে আমরা কম বেশি সকলেই জানি। তারপরে দেখো পোস্ট কর্প, এটা আমাদের প্রথম ইয়েতেই রয়েছে, সেটাও আমরা পড়বো এবং যে নোটটা দিয়েছি। তারপরে দেখো কিউসিআই, কোয়ালিটি কাউন্সিল অফ ইন্ডিয়া, এখান থেকে সব কোশ্চেন। এটা কত সালে কোশ্চেন দেখছি আমরা? 23 তো না 22? 23। তাহলে 2023-এর কোশ্চেন গুলো তুমি দেখো, একটু কম গুরুত্বপূর্ণ জায়গাগুলো থেকে কিন্তু দিয়ে দিচ্ছে। আবার দেখো সিপিএম থেকে কোশ্চেন, পার্ট থেকে কোশ্চেন। আমি সবাইকে এটুকু সাজেস্ট করবো, যদি আমরা একটু এই কোয়ালিটি কন্ট্রোল বলতে আমরা কি বুঝি, কোয়ালিটি অ্যাসুরেন্স কাকে বলে, কোয়ালিটি ইন্সপেকশন কি, কোয়ালিটি ম্যানেজমেন্ট কি, এগুলো দেখে দেখো কোশ্চেন বারবার 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 করে দেয়া হচ্ছে। এই যে কোশ্চেনটা, এই পিডিএফটা 9 পেজের, প্রত্যেকে এটা প্রিন্ট আউট করবে। ক্লিয়ার? প্রত্যেকে এটা ক্লিয়ার যে আমরা কতটুকু পড়বো এবং সেখান থেকে কি কি কোশ্চেন পাবো? বলো, এটা পরিষ্কার হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এটা পরিষ্কার। আমরা এই ইউনিট থেকে যদি 10টা, যদি 11টা, যদি 12টা, যতগুলোই কোশ্চেন পাই, প্রত্যেকটা কোশ্চেন যেন ঠিক হয়। কারণ তোমাদেরকে একেবারে পাখি পড়ার মতো করে দেখিয়ে দিলাম যে দেখো এই হচ্ছে তোমার লাস্ট ইয়ারের কোশ্চেন, তোমার এই হচ্ছে সিলেবাস, এই সিলেবাসের এই জায়গা থেকে প্রশ্নগুলো করা হচ্ছে এবং একই কোশ্চেন বছর বছর ঘুরিয়ে ঘুরিয়ে করা হচ্ছে। যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখালাম, তোমাদের কি কোথাও মনে হলো যে খুব কঠিন কোশ্চেন? ভুল হয়ে যেতে পারে, মাথা খারাপ হয়ে যেতে পারে। এডুকেশনের যে 10টা ইউনিট আছে, আমি বলবো আমার মতে সবচেয়ে সহজ ইউনিট, কম পড়ে বেশি নাম্বার তোলা যায় এই ইউনিটটায়। কি বললাম? যে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে এমন একটা ইউনিট যেখানে সবচেয়ে কম পড়ে সবচেয়ে বেশি নাম্বার তোলা যায়। এবং এই যে পেপারটা দিলাম, কোশ্চেন পেপারটা, এবং লাস্ট বারের কোশ্চেন ধরেও করে দেবো 2025-এর 24-এর ডিসেম্বরের যে পরীক্ষা, সেখানেও আমরা দেখবো যে একই কোশ্চেন, মানে এই এলাকার মধ্যে থেকে লাস্ট ইয়ারের আরো কোশ্চেন দেওয়া আছে। দেখবে 2000 আরো একটা পিডিএফ দিয়েছি, আজকে যা দিয়েছি প্রত্যেকটা পিডিএফ হয় প্রিন্ট আউট করবে, না হয় খাতায় নোট ডাউন করবে। এই এত সুন্দর করে আমাদের এই ইউনিটটা তৈরি করা আছে, চিন্তা করতে পারবে না। এক্সট্রা কোনো কিছু করতে হবে না, কোনো চ্যানেল ইউটিউব দেখতে হবে না, কোনো বই পড়তে হবে না। যেটুকু তোমাদেরকে দেওয়া আছে সেখান থেকেই প্রশ্ন উত্তর তোমরা অনায়াসে করতে পারবে। আচ্ছা, এরপরে প্রথমেই আসছে আমাদের এডুকেশনাল ম্যানেজমেন্টের কনসেপ্ট, মিনিং, প্রিন্সিপলস এবং ইম্পর্টেন্স। প্রথমে আমরা বলি যে এডুকেশনাল ম্যানেজমেন্ট বলতে আমরা কি বুঝি আর অ্যাডমিনিস্ট্রেশন বলতে কি বুঝি। তো একটু বলো, কোনটা বড় কোনটা ছোট, কোনটার ক্ষমতা বেশি কোনটার ক্ষমতা কম, দুটোই এক নাকি দুটোর মধ্যে কিছু পার্থক্য রয়েছে? স্যার বলবো? বলো। বললে একটু ভিডিও অন করে বলো, যেই বলো একটু ভিডিও অন করে বলো। একটা ভার্চুয়াল ক্লাস তো, তাহলে প্রত্যেকে একটা রিয়েল লাইফ ক্লাসরুমের মতো মনে হবে। স্যার নেক্সট দিন থেকে ভিডিওটা অন করি। হ্যাঁ বলো। বলছি নেক্সট দিন থেকে ভিডিওটা অন করি। হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বলো। আচ্ছা, এডুকেশন ম্যানেজমেন্টটাই হচ্ছে মানে একটা ভাস্ট টার্ম, কারণ এর ভিতরে অ্যাডমিনিস্ট্রেশনটা লুকিয়ে আছে। মানে আচ্ছা। এডুকেশন ম্যানেজমেন্ট যদি আমরা বলি তাহলে এক কথায় বলতে গেলে বলা যায় যে এডুকেশন সিস্টেমের যে অ্যাডমিনিস্ট্রেশন সেটাই হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট, যেটা বিভিন্ন যে সমস্ত এডুকেশন ইনস্টিটিউশন আছে, স্কুল হোক কলেজ হোক, সেগুলোর যে এনভায়রনমেন্ট সেটাকে মেনটেন করে। কিসের জন্য মেনটেন করে? না একটা সাপোর্ট সিস্টেম প্রোভাইড করার জন্য, যেটা টিচিং লার্নিং যে প্রসেস আছে সেটাকে এনহ্যান্স করবে এফেক্টিভ ভাবে, এবং এটাই হচ্ছে এডুকেশন ম্যানেজমেন্ট। আচ্ছা, স্যার বলবো? অবশ্যই। এডুকেশনাল ম্যানেজমেন্ট বলতে প্রত্যেক জিনিসেরই একটা লক্ষ্য থাকে, তেমন এডুকেশনেরও কিছু লক্ষ্য আছে। এবার সেই লক্ষ্যটাকে পূরণ করার জন্য এবং যেভাবে পূরণ করতে হবে তার জন্য কিছু প্ল্যানিং, অর্গানাইজিং,
সেটা এডুকেশনের প্রত্যেকটা স্টেজ থেকে একদম ইভ্যালুয়েশন পর্যন্ত গোটা ব্যবস্থাটাকে দেখাই হচ্ছে এডুকেশনাল ম্যানেজমেন্ট। আর তার মধ্যে আচ্ছা যে ইনস্টিটিউট করছে তাকে অর্গানাইজড করা এবং তার স্ট্র্যাটেজি কি হবে, কিভাবে কি এক্সিকিউট করা হবে, এটা যে দেখছে সেটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। বাহ, আর কেউ? হ্যাঁ স্যার। হুম, একজন একজন করে বলো। হ্যাঁ মানে এডুকেশনাল ম্যানেজমেন্ট বলতে এডুকেশন রিলেটেড যে ধরনের নানা রকম পলিসি বা যেসব মানে পলিসি এবং ফ্রেমওয়ার্ক করা হচ্ছে এডুকেশনকে আজ পর্যন্ত এনইপি থেকে একদম এনইপি 2020 অবধি যেগুলো চলে এসছে 68, 86 এইভাবে পরের পর এইভাবে ম্যানেজমেন্ট করা এবং সেগুলোকে ফ্রেমওয়ার্ক করা, কিভাবে এডুকেশন তৈরি হবে এবং সেগুলোকে ইভ্যালুয়েশন ঠিকঠাক হচ্ছে কিনা, এইগুলোই হচ্ছে মানে এডুকেশনাল ম্যানেজমেন্টের কাজ। তো ওটা ম্যানেজমেন্ট কেন, ওটা অ্যাডমিনিস্ট্রেশন নয়? স্যার ও হ্যাঁ যেটা স্যার। বললো, হ্যাঁ ওই যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে পলিসি মেকিং করা এবং সেটাকে এক্সিকিউট করা, কিন্তু ম্যানেজমেন্ট গোটা ব্যবস্থাকে শুধু দেখবে, প্ল্যানিং করবে। এটা অ্যাডমিনিস্ট্রেশনটা পলিসি মেকিং করে, ম্যানেজমেন্ট করে না ওটা। ঠিক। আর কেউ? স্যার ওই আপনি আগেরবার যেটা বলেছিলেন সেটা দিয়েই বলি। এইটার আগে একটা ক্লাস আপনার পেয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যখন কোনো ইউনিভার্সিটিতে যাই বা কলেজগুলোতে যাই আমরা অনেক সময় দেখে থাকি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং। আমরা আশা করি সবাই দেখেছি অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, কিন্তু আমরা কখনো দেখিনি ম্যানেজমেন্ট বিল্ডিং, আশা করি। তো অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং মানে এখান থেকে আমরা একটা কনসেপ্ট পেয়ে যেতে পারি যে অ্যাডমিনিস্ট্রেটর হলো ওই যে ওই ধরনের যে কাজগুলো আমরা যেখানে করে থাকি, ভর্তি সংক্রান্ত বিষয় বা হয়তো কোনো ইনকোয়ারির বিষয় থাকলো বা যাবতীয় ওই অফিসিয়াল বিষয়টা, সেটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন সামলায়। অন্যদিকে ম্যানেজমেন্টের কনসেপ্টটা অনেক ব্রড, তার মধ্যে অ্যাডমিনিস্ট্রেটিভও থাকে এবং যাবতীয় ব্যবস্থাপনাও থাকে, মানে পুরো একটা ইনস্টিটিউটের যে পরিচালনা করা, অবশ্যই ম্যানেজমেন্ট মানে পরিচালনা করা। তো ওই বিষয়টার ম্যানেজমেন্টের মধ্যে থাকে। মানে আপনার যে দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল সেটা হচ্ছে ম্যানেজমেন্ট অনেক ব্রড কনসেপ্ট, সেই তুলনায় অ্যাডমিনিস্ট্রেটিভটা হলো তার তুলনায় অনেক শর্ট সেই বিষয়টা। মানে স্যার আর বাকিরাও তো ওই বিষয়টা বলেছে, আমি একটু আপনার ওই উদাহরণটা বলে দিলাম আর কি। আচ্ছা, আর কেউ? অপর্ণা ম্যাডাম, হ্যাঁ স্যার বলুন। অনেকদিন পর দেখতে পেলাম, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি। আচ্ছা বলুন, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের সম্পর্ক কেমন এবং স্বরূপ কি? এই তো সবাই তো বলে দিয়েছে, সবাই তো বললো। সবাই কি ঠিক বললো? আমি তো সবারটা হ্যাঁ। শুনলাম, কোনটা ঠিক কোনটা ভুল, কোনটা কত ঠিক কোনটা কত ভুল বলিনি। সাধারণভাবে আমাদের ধারণা কিভাবে হবে যে কোনটাকে আমরা ম্যানেজমেন্ট বুঝবো আর আমি কোনটাকে আমরা যদি মানে ইন শর্টে যদি বলি, হুম, ম্যানেজমেন্টটা একদম মানে গ্রাউন্ড লেভেলে কাজ করছে ম্যানেজমেন্ট। ঠিক। সবাই মানুষ এটা মানে পয়েন্ট একদম করো যে একদম গ্রাউন্ড লেভেলে যেটা কাজ করে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট। হ্যাঁ, তারপর? ম্যানেজমেন্ট পিউপিলদের সঙ্গে একটা অর্গানাইজেশনের যেটা গোল রয়েছে সেই গোল ফুলফিলমেন্টের জন্য ম্যানেজমেন্টটা কাজ করছে। হুম, আর গোলগুলোকে সিলেক্ট করছে অ্যাডমিনিস্ট্রেশন কি করছে, একটা মানে আমাদের যে পলিসি গুলো রয়েছে, রুলস রেগুলেশন লজ রয়েছে, এইগুলো অ্যাডমিনিস্ট্রেশন ঠিক করে দিচ্ছে। আর এই অ্যাডমিনিস্ট্রেশনে ঠিক করা এই যে পলিসি রুলস রেগুলেশন এইগুলোকে ইমপ্লিমেন্ট করছে আমাদের ম্যানেজমেন্ট। এবং যে কারণেতে ম্যানেজমেন্টের মধ্যে একটা আমরা মানে স্কুলের মানে একটা আমি যদি স্কুলের ক্ষেত্রে দেখি, স্কুলের ম্যানেজমেন্টের একটা কমিটি থাকছে, সেই ম্যানেজমেন্ট কমিটি কি করছে, স্কুলটাকে পরিচালনা করছে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ কি করছে না, ওভারঅল আমাদের হায়ার সেকেন্ডারি বোর্ড বা সেকেন্ডারি বোর্ড এরা কি করছে, এরা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ, এরা হোল রুলস রেগুলেশনটা তৈরি করছে। এইটাই। ঠিক। সবাই মোটামুটি কাছাকাছি গেছো এবং বেসিক কনসেপ্ট যেটা, এটা আমি এবার বলি। 1 নম্বর হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন মিনস যারা সিদ্ধান্ত গ্রহণ করে। কি সিদ্ধান্ত গ্রহণ করে এখানে আরো স্পেসিফিক্যালি বলতে হবে, সেটা হচ্ছে শিক্ষার লক্ষ্য, শিক্ষার উদ্দেশ্য, কর্মপ্রণালী
এই সমস্ত যারা ঠিক করে তারা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। ভারত সরকার একটা প্রশাসক তো নাকি? হ্যাঁ না না, ভারতবর্ষের শিক্ষামন্ত্রী আছে না নেই? ভারতবর্ষের শিক্ষা মন্ত্রক আছে না নেই? হ্যাঁ, বেশ, হ্যাঁ, আমরা আমাদের দেশের যে এই শিক্ষা পরিকাঠামোটা আমরা যদি তাকিয়ে দেখি, যে তাহলে একেবারে উচ্চশিক্ষার যে দায়িত্ব সেটা কার উপর রয়েছে? এখন তার নাম হচ্ছে মিনিস্ট্রি অফ এডুকেশন। মিনিস্ট্রি অফ এডুকেশন হচ্ছে সর্বময় কর্তা, এবং মিনিস্ট্রি অফ এডুকেশন কতগুলো এজেন্সিস তৈরি করেছে তার কাজের সুবিধের জন্য। যেমন ধরো যে একটা ইউজিসি রয়েছে, ন্যাক রয়েছে, এনসিটি রয়েছে, আরসিআই রয়েছে, রুষা রয়েছে, এরকম ছোট 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 খোপ তৈরি করেছে। এগুলো সবই কিন্তু হায়ার এডুকেশনের অন্তর্ভুক্ত এবং ভারত সরকারের প্রত্যক্ষ ইয়ে রয়েছে। এখানে আমাদের সবচেয়ে সহজ এক্সাম্পল দিয়ে মনে রাখার উপায় হচ্ছে যে দেখো, আমরা সকলেই জানি এনইপি 2020 লাগু হয়েছে আমাদের দেশে। এই সরকার, মানে এখন কেন্দ্রে যে সরকার রয়েছেন বা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তত্ত্বাবধানে যে মন্ত্রিসভা রয়েছে, এই সরকার এনইপি 2020 লাগু করেছেন। সারা দেশে এই ন্যাশনাল এডুকেশন পলিসি রয়েছে। তাহলে এই সরকার পরবর্তী 10 বছরের, 20 বছরের, 30 বছরের কথা ভেবে একটা শিক্ষা পরিকল্পনা করেছেন, এবং আমরা দেখতে পাবো যে দুটো চেঞ্জেস যেটা তোমরা সকলেই খেয়াল করবে। এখন আর এমফিল ডিগ্রিটা হচ্ছে না, তাই না? সকলে আমরা দেখছি তো, কোথাও কোনো ইউনিভার্সিটিতে এমফিল দেখতে পাচ্ছ যে এমফিলের জন্য ফর্ম দিচ্ছে বা এমফিল কোর্সের কথা বলা হচ্ছে? কেউ আমরা দেখছি কি? এই 2 বছর আগেও, 1.5 বছর আগেও, 3 বছর, বছর 3 আগেও এমফিল করার জন্য লোকে একেবারে লাইন পড়ে যেত, এবং প্রতিটা ডিপার্টমেন্ট, পশ্চিমবঙ্গের আমাদের যতগুলো ইউনিভার্সিটি এডুকেশন ডিপার্টমেন্ট আছে সবগুলোতে কম বেশি এমফিল এবং পিএইচডি একসাথে হতো। কিন্তু দেখো, এই এনইপি 2020-তে আমাদের যে বলা হয়ে গেল যে এমফিল তুলে দেওয়া হয়েছে, এনইপি 2020-তে বলা হয়ে গেল যে এমফিলটা থাকছে না, পিএইচডিটাই শুধু থাকছে। দেখো, এখন সত্যি সত্যি আর কোথাও এমফিল থাকছে না। তাহলে এই যে নীতি নির্ধারণের ভূমিকা, যেটা অপর্ণা বলছিল যে রুলস, রেগুলেশন, লস, এগুলো ঠিক করা, আমাদের দেশে 6 থেকে 14 বছর বয়সী শিশুদের বিনা মূল্যে শিক্ষাদান করা হয় এবং সেটাকে মৌলিক অধিকারে রূপান্তরিত করা হয়েছে, তাই তো? রাইট টু এডুকেশন অ্যাক্ট, আরটি, আমরা জানি তো সবাই। হ্যাঁ স্যার। পৃথিবীর অনেক দেশের মতো আমাদের দেশেও এই শিক্ষাকে অবৈতনিক করার একটা বিষয় রয়েছে। আবার আমেরিকার মতো রাষ্ট্র, তাদের কিন্তু শিক্ষাটা অনেক ব্যয়বহুল। তোমরা জানো যে হার্ভার্ড ইউনিভার্সিটির কথা আমরা বলি, আমাদের পশ্চিমবঙ্গের বা ভারতবর্ষের অনেক কৃতি মানুষ সেখানে অধ্যাপনা করে, এবং আমেরিকাতে যে টপ লেভেলের ইউনিভার্সিটি গুলো রয়েছে, সেই ইউনিভার্সিটি গুলোর মোট কি জানো? প্রাইভেট না গভর্নমেন্ট? কি মনে হয় তোমাদের? যে আমেরিকার প্রথম সারির যে ইউনিভার্সিটি গুলো রয়েছে, সেই ইউনিভার্সিটি গুলোর মোট কি, মানে সেগুলো প্রাইভেট বা হ্যাঁ না গভর্নমেন্ট? একদম একদম একদম। আমি লাস্ট মনে হয় একদিন দেখছিলাম, নিউজে দিচ্ছিল যে পৃথিবীর সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয় নাম কোনটা বলতে পারবে? সবচেয়ে যাদের ফান্ড বেশি, সবচেয়ে বেশি যারা স্ট্রেংথ রয়েছে, বলছে পৃথিবীর সবচেয়ে ধনী বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, হার্ভার্ডের কথা বলছে। তো এইরকম আমাদের দেশে শিক্ষাটা এক প্রকার বলতে পারো যে সরকার তার নিজস্ব জায়গা থেকে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে খরচ করেন, এবং সাধারণ মানুষ এটা মনে করেন যে এটা সরকারি পরিষেবার অন্তর্ভুক্ত। কিন্তু বিদেশে বা ভারতে এখন চলে এসেছে যে এখন যারা উচ্চবিত্ত বা খুব সমাজের উচ্চস্তর, তারা সরকারি স্কুলে বা সরকারি কলেজে বা সরকারি ইউনিভার্সিটিতে পড়ার বিষয়ে সহমত হন না। সেই জায়গাটা থেকে আমরা বলতে পারি যে এই যে এমফিল থাকবে না থাকবে না, আমার সহজ প্রশ্ন, এর উত্তরটা দাও। এমফিল থাকবে কি থাকবে না, এই সিদ্ধান্তটা এডুকেশনাল ম্যানেজমেন্ট নেয় না এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেটিভ নেয়? এটা আমাকে আগে বল। স্যার অ্যাডমিনিস্ট্রেশন। অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে এই যে দেখো,
সিদ্ধান্তটা, রাষ্ট্রীয় সিদ্ধান্ত যেটা, এই সিদ্ধান্তটা রাষ্ট্র নিয়েছে, সরকার নিয়েছে। তারা সিদ্ধান্ত নিয়েছে যে ভারতবর্ষে আর জাতীয় শিক্ষানীতি অনুযায়ী এমফিল কোর্সের বৈধতা থাকছে না, শুধু পিএইচডি থাকছে। এবং তোমরা জানো আরো অনেক রকমের স্ট্রাকচার রয়েছে, অনেক রকমের প্রভিশন রয়েছে, এগুলো আমরা পড়বো পরে পরে। তাহলে এই যে কঠিন সিদ্ধান্তটা, এটা কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন। আমি আরেকটা এক্সাম্পল দিই যাতে করে তোমাদের ধারণা একেবারে পরিষ্কার হয়ে যায়। করোনা কালে একটা বছরে মাধ্যমিক পরীক্ষা এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা হয়নি আমাদের রাজ্যে। তাদের টেস্টের নাম্বারের ভিত্তিতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের নাম্বার দেওয়া হয়েছে। হ্যাঁ কি না বলো? এই তথ্যটা আমরা জানি কি জানি না? আমাদের পশ্চিমবঙ্গে হয়েছে না হয়নি? তাহলে এই সিদ্ধান্তটা কে নিয়েছিলেন যে ঠিক আছে পরীক্ষা দিতে হবে না, যেহেতু করোনা কাল, পরীক্ষা না দিয়ে ওই লাস্ট যে ধরো স্কুলের টেস্ট পরীক্ষা হয়েছে ওই পরীক্ষার নাম্বারের ভিত্তিতে বা ওই নাম্বারটাকেই ধরে ফাইনাল যে মার্কশিট যেটা আমরা পাই মাধ্যমিক পাশের উচ্চ মাধ্যমিক পাশের। তাহলে ইতিহাসে আমাদের লাস্ট 10 বছরে এরকম তো একটা সময় হয়েছে যে একটা বছরে এরকম মাধ্যমিকের সেন্টার, যেমন আজকে থেকে উচ্চ মাধ্যমিক শুরু হলো, এইরকম বাইরের স্কুলে মাধ্যমিক পরীক্ষা উচ্চ মাধ্যমিক পরীক্ষা সেন্টারে না গিয়ে পরীক্ষা না দিয়েও একটা ব্যাচ করোনা কালে তারা কিন্তু ছাড় পেয়েছে, তাদেরকে কিন্তু বাইরের সেন্টারে গিয়ে পরীক্ষা দিতে হয়নি। এটা হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার হয়েছে। তাহলে এই সিদ্ধান্তটা কে নিয়েছে? ম্যানেজমেন্ট নিয়েছে না অ্যাডমিনিস্ট্রেশন নিয়েছে? অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে কেন্দ্রের ক্ষেত্রে তার কিছু সুবিধা রয়েছে, কেন্দ্র সরকার সে তার মতো ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাকে পরিচালনা করছেন এবং রুলস রেগুলেশন ক্রাইটেরিয়া ফিক্সড করছে। রাজ্যের ক্ষেত্রে যে ধরনের স্কুল এডুকেশন যেখানে যেখানে তার এখতিয়ারের যা যা রয়েছে, তোমাদের মনে থাকতে পারে কয়েকদিন আগে একটা সিদ্ধান্ত নেওয়া হচ্ছিল প্রাইমারি এডুকেশনের ক্ষেত্রে যে সেমিস্টার সিস্টেম চালু হবে। তাতে করে আমরা দেখলাম মুখ্যমন্ত্রী ভীষণ ক্ষুব্ধ হলেন এবং শিক্ষামন্ত্রীকে সকলের সামনে অপদস্থ করলেন এবং বকাবকি করলেন। এটা জানি তো আমরা সবাই। হ্যাঁ, তাহলে এই যে সিদ্ধান্তটা সেমিস্টার হবে কি হবে না, এবং যদি হতো, ধরে নেওয়া হচ্ছে সেমিস্টার চালু হয়ে গেল, তাহলে কারোর কি ক্ষমতা ছিল কোন স্কুলের, কোন প্রাইমারি স্কুলের হেড টিচারের যে না মুখ্যমন্ত্রীকে চিঠি লিখবে, মুখ্যমন্ত্রীকে বলবে যে না আমি আপনার এই সিদ্ধান্তটা মানলাম না? পারবে? পারবে না তো। তাহলে একই রকম ভাবে আমরা বিশ্ববিদ্যালয়ের কথা যদি ভাবি, যে একটা পরীক্ষা, তার কোর্স ফি কত হবে, তার ভর্তি কতদিন ধরে চলবে, যোগ্যতা মান কি হবে, তাহলে অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের সম্পর্কটা কিন্তু একে অন্যের সাথে। কখনো কখনো আমাদের মনে হয় যে দুটো আলাদা মেরু, যে ম্যানেজমেন্ট একদিকে অ্যাডমিনিস্ট্রেশন একদিকে। নয়, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন একটা মুদ্রার এপিঠ এবং ওপিঠ। ম্যানেজমেন্টকে ছাড়া অ্যাডমিনিস্ট্রেশন চলতে পারে না, অ্যাডমিনিস্ট্রেশনকে ছাড়া ম্যানেজমেন্ট চলতে পারে না। উভয়ের কিন্তু পারস্পরিক সম্পর্ক রয়েছে, এটা আমরা বিশ্বাস করি, হ্যাঁ কি না বলো? যে উভয় উভয়ের কাছে কৃতজ্ঞ, উভয় উভয়ের দ্বারা নির্ভরযোগ্য, উভয় উভয়ের উপর ভরসা করছে, উভয় উভয়ের দ্বারা উপকৃত হচ্ছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। শুধু ম্যানেজমেন্টও চলতে পারে না, শুধু অ্যাডমিনিস্ট্রেশনও চলতে পারে না, এটা আমাদের মনে রাখতে হবে। প্রাথমিক পর্যায়ে আমরা এটা মনে করব যে অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হচ্ছে শিক্ষার লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ এগুলো ঠিক রাখা, আর ম্যানেজমেন্টের হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেশন কর্তৃক নির্দেশিত নির্ধারিত রুলস রেগুলেশন গুলোকে বাস্তবে প্রয়োগ করা। আজকে তোমাদের এই যে ইনস্ট্রাকশনটা দেওয়া হচ্ছে যে আমাদের মাধ্যমিক পরীক্ষার সময় প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের কোনো অসুবিধা যাতে না হয়, স্থানীয় প্রশাসন, স্কুল কর্তৃপক্ষ, সেন্টার ইনচার্জ, স্থানীয় মানুষ সকলের সহযোগিতার প্রয়োজন রয়েছে।
এর বাইরেও আমরা গিয়ে দেখতে পাচ্ছি কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে যাচ্ছে। তাহলে দেখতে হবে যে অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড সে যে নির্দেশিকা জারি করেছিল কোথাও কোথাও কোনো কোনো সেন্টারে সেটা পুরোপুরি মানা হচ্ছে না, কোথাও কোথাও কিছু কিছু অভিযোগ আসছে। তাহলে সেই ফলটা কিন্তু ম্যানেজমেন্টের না অ্যাডমিনিস্ট্রেশনের? ম্যানেজমেন্ট। এই যে ধরো আজকে উচ্চ মাধ্যমিক শুরু হলো, তার কিন্তু রুলস রেগুলেশন ঠিক করা আছে, কি করা হবে কি করা হবে না, কি করা যাবে কি করা যাবে না, কটায় খাতা দেওয়া হবে, কতক্ষণ তারা লিখতে পারবে, রুটশিট দেওয়া হবে কি হবে না, ক্যালকুলেটর দেওয়া হবে কি হবে না, যাবতীয় ইনস্ট্রাকশন কিন্তু পর্ষদ থেকে বলে দেওয়া হয়েছে। এরপরেও দেখা যাবে কোনো কোনো সেন্টারে কোনো কোনো জায়গায় অভিযোগ থাকবে, সেটা হচ্ছে সেখানে যারা দায়িত্বে আছেন তারা ঠিক ঠিক করে তাদের দায়িত্ব পালন করছেন না, সেই কারণে সেই সমস্যা দেখা দিচ্ছে। তাহলে এই রকম ভাবে অ্যাডমিনিস্ট্রেশন তো তারা একটা দিক বলে দিল, সেইটা যথাযথ অনুসরণ করতে হবে ম্যানেজমেন্টকে। এখানে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন উভয়ের সাথে যদি কোলাবোরেশন না থাকে, উভয়ে যদি উভয়ের প্রতি আস্থাবান না হয়, তাহলে কিন্তু কোনোটাই সার্থক হবে না। আমরা প্রাইভেট ইনস্টিটিউশনে যারা রয়েছি, সেলফ ফিনান্সড বিএড কলেজ যারা রয়েছে, এখানে অনেকজন রয়েছেন আমার সাথে যারা সহমত হবেন। বৈশাখী ম্যাডাম রয়েছেন, অপর্ণা ম্যাডাম রয়েছেন, আরো একজন ম্যাডাম বর্ণালী ম্যাডাম রয়েছেন, তো নাকি? হ্যাঁ, এই যে আমরা দেখবেন যারা আমরা এখানে কাজ করি, এখানে একটু আবার ধরনটা আলাদা। এখানে আমরা অ্যাডমিনিস্ট্রেশনের চাইতে, অ্যাডমিনিস্ট্রেশন বলতে কাকে বুঝবো? প্রাইভেট কলেজে বা সেলফ ফিনান্সড কলেজে প্রিন্সিপাল, একাডেমিক হেড, ভাইস প্রিন্সিপাল। কিন্তু এই ক্ষেত্রে একটা অদ্ভুত যে এখানে যেন ম্যানেজমেন্টই সর্বময় কর্তা। ম্যানেজমেন্ট ঠিক করে দেবে কোর্স ফি কত থাকবে, ম্যানেজমেন্ট ঠিক করে দেবে প্রিন্সিপাল স্যার কত টাকা বেতন পাবে, ম্যানেজমেন্ট ঠিক করে দেবেন রোববার দিন স্কুল খোলা কলেজ খোলা থাকবে কি সোমবার দিন বন্ধ থাকবে, হ্যাঁ কি না বলো? এক্স্যাক্টলি। এটা শুধু আমাদের এই বিএড সেক্টর বলে নয়, আমরা যদি অ্যাডামাস ইউনিভার্সিটিতেও যাই, আমরা যদি টেকনো ইন্ডিয়ার আন্ডারে যত স্কুল আছে, টেকনো ইন্ডিয়া গ্রুপ তারা এই কথাটা লেখে, নারায়ণা গ্রুপ, ডিপিএস, এইরকম যে নিজস্ব একটা যাদের সংগঠন আছে, নিজস্ব যাদের একটা পরিকাঠামো রয়েছে, সেখানেও সেই একই জিনিস তুমি দেখো যে সেখানে একটা তাদের ম্যানেজমেন্ট রয়েছে, সিস্টার নিবেদিতা ইউনিভার্সিটি বলো, অ্যাডামাস বলো, তাদের অ্যাডমিনিস্ট্রেশনে কি দেখতে পাই আমরা? একটা যদি বিশ্ববিদ্যালয়ের অ্যাডমিনিস্ট্রেশন দেখি, একদম টপে কে আছেন? চ্যান্সেলর আছেন, তারপরে কে আছেন? ভাইস চ্যান্সেলর আছেন, তারপরে কে আছেন? রেজিস্ট্রার আছেন, তারপরে কে আছে? ডিন আছে। প্রাইভেট সেক্টরে কিন্তু আবার ক্ষমতাটা পালাবদল হয়ে যাচ্ছে। এতক্ষণ পর্যন্ত সরকারি এক্সাম্পল যখন আমরা দিচ্ছিলাম তখন দেখতে পাচ্ছিলাম যে ম্যানেজমেন্টের চাইতে অ্যাডমিনিস্ট্রেশন কত স্ট্রং, তাই না? আবার প্রাইভেট অর্গানাইজেশনের দিক থেকে আমরা এখন দেখতে যাচ্ছি, অ্যাডামাসের যে 1 নম্বর ব্যক্তি কে? সমিত রায়, জানো তো সবাই, চ্যান্সেলর যিনি অ্যাডামাস ইউনিভার্সিটি, তিনি তার কিন্তু ক্ষমতা আছে, তিনি অ্যাডমিনিস্ট্রেশন চালাচ্ছেন, তিনি একদিকে অ্যাডমিনিস্ট্রেশনের হেড কারণ তিনি চ্যান্সেলর পোস্টে আছেন, আবার ম্যানেজমেন্টেরও হেড। কেন না? তিনি মালিক। তাহলে দেখো এখানে কিন্তু তিনি সমানভাবে দুটো ক্ষমতা পাচ্ছেন বা দুটো অগ্রাধিকার পাচ্ছেন। এক হচ্ছেন প্রশাসনিক প্রধান একদিক থেকে, অন্যদিকে সিদ্ধান্ত গ্রহণেরও প্রধান হচ্ছেন তিনি। তাহলে এই প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে দেখতে পাবো যে ম্যানেজমেন্টের স্থানটা যেন উঁচুতে এবং অ্যাডমিনিস্ট্রেশন যেন তার নির্দেশে, তার ছত্রছায়ায়। দেখবে তো কোথায় কত টাকায় ছাত্র ভর্তি করা হবে, কোর্স ফি কত থাকবে, কলেজের ইউনিফর্ম থাকবে কি থাকবে না, এডুকেশনাল এক্সকারশনে আমাদের সবাইকে যেতে হবে কি হবে না, সমস্ত কিছুই ঠিক করে দেয় হচ্ছে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন। যেটা আমরা বলি যে টিআইসি স্যার বা আমাদের প্রিন্সিপাল স্যার, তারা শুধুমাত্র ওই ম্যানেজমেন্টের বাণীটুকু, তাদের সিদ্ধান্তটুকু আমাদেরকে বলেন যে ম্যানেজমেন্ট থেকে বলা হয়েছে আমাদেরকে এই করতে হবে, হ্যাঁ কি না? তাহলে দেখা যাবে যে এই ধারণটা কিন্তু আমাকে দু জায়গায় দুরকম রাখতে হবে। সরকারি পরিকাঠামোর মধ্যে যখন আমি থাকবো, সরকারের স্ট্রাকচারে যখন থাকবো, তখন কিন্তু অ্যাডমিনিস্ট্রেশন স্ট্রং, অ্যাডমিনিস্ট্রেশনের
ক্ষমতা অ্যাডমিনিস্ট্রেশনই কিন্তু শেষ কথা। আর ম্যানেজমেন্ট যেমন অপর্ণা বলছিল, যেমন স্কুলের ক্ষেত্রে স্কুল ম্যানেজমেন্ট কমিটি থাকে, সেই ম্যানেজমেন্ট কমিটিটা স্কুলটা যাতে ভালো করে পরিচালিত হয় সেই ব্যবস্থা করে। অ্যাডমিনিস্ট্রেশন কি না, যেখান থেকে সমস্ত নির্দেশিকা আসছে, মাধ্যমিকের টেস্ট কবে হবে, মাধ্যমিকের সেন্টার কোথায় পড়বে, সেন্টার ইনচার্জ কে হবে, সেন্টারের গাইডলাইন কি হবে, ইভালুয়েশন কি হবে, ইভালুয়েশনে কত পার্সেন্ট নাম্বার, কিভাবে এবছর নাম্বার দেওয়া হবে, কত ফেল করানো হবে, কত পাস হবে, সমস্ত বিষয়টা। যেমন তোমাদের মনে থাকতে পারে একটা সময় আমরা টেস্ট পেপার কিনতাম, কিনে আমাদের পড়তে হতো। এখন কিন্তু সরকার থেকে টেস্ট পেপার বিনামূল্যে দেওয়া হয়, জানো তো এটা? ওয়েস্ট বেঙ্গল হ্যাঁ স্যার, পয়সা লাগে। তো এখন দেয়া হয়। এখনকার যে অ্যাডমিনিস্ট্রেশন আছে তারা সিদ্ধান্ত নিয়েছে যে চলো ছেলে মেয়েদেরকে বিনা পয়সায় আমরা এবিটি টেস্ট পেপার দেবো। মানে এখন তো আর এবিটি হয় না, এখন অন্য, আগে ছিল এবিটি। তো এই যে সিদ্ধান্তটা, যেমন আমরা দেখেছি আমরা যখন 7-8-এ পড়তাম তখন আমাদের বই কিনতে হতো, বিভিন্ন অথারের বই কিনতে হতো, কিন্তু এখন আমরা দেখছি কি সরকার থেকে বই দেওয়া হচ্ছে, তাই না? সরকার থেকে বই দেওয়া হচ্ছে তো, হ্যাঁ বই দিয়ে দেন। তাদের আর বই এখন কিনতে অনেক হচ্ছে। বই দেয়া হয় স্যার। অনেক দেওয়া হচ্ছে, রেফারেন্স টুকু তাদের কিনতে হয়, নাহলে টেক্সট বুক হ্যাঁ, কিছু কিনতে হ্যাঁ। হয়। তাহলে এই সিদ্ধান্তটা কে নিচ্ছে? এটা অ্যাডমিনিস্ট্রেশন নিচ্ছে। এবার ধরো একটা স্কুলে 3000 স্টুডেন্ট পড়ে, 5 থেকে 8 পর্যন্ত, 3000 বই এলো, সবাই যাতে এই বইটা সময় মতো পায় সেই কাজটা কে দেখবে? ম্যানেজমেন্ট। সেই কাজটা ম্যানেজমেন্ট দেখবে। এবং ম্যানেজমেন্টের মধ্যে আবার স্কুলের ক্ষেত্রে দেখো একটা অ্যাডমিনিস্ট্রেশন আছে, যে হেডমাস্টার, অ্যাসিস্ট্যান্ট এইচএম, আরো যদি কোনো ওদের ভাগগুলো থাকে স্কুলের, তারাও মোটামুটি সহযোগিতা করবে। কিন্তু মোট কথা হচ্ছে ওই পর্ষদ থেকে যা বলা হবে বা ডিআই অফিসের নির্দেশ অমান্য করতে পারবেন এরকম এইচএম আছেন? বলতে পারো যে কোন স্কুলের এইচএম ডিআই এর নির্দেশ মানছেন না? হতে পারে? না না, এমনটা হতে পারে না। একটা ফোনেই কাজ হয়ে যাবে। ডিআই যদি একটা খালি ফোন করেন যে আপনি খবর পেলাম আপনার স্কুলে এটা হচ্ছে না, তৎক্ষণাৎ এইচএম গিয়ে পড়ে গিয়ে, না স্যার ভুল হয়ে গেছে, আপনাকে কেউ ভুল কথা বলেছে, দেখুন আমি স্যার এই করেছি যেমনটা আপনাদের অর্ডার ছিল। একদম। তার মানে দেখা যাচ্ছে যে যে সরকারের ভাগ আছে ডিআই, এসআই, এএসআই এরকম করে। তো এইচএম একদিক থেকে তার ম্যানেজমেন্টেরও, একদিক থেকে অ্যাডমিনিস্ট্রেশন। তাকে ব্যবস্থাপনা এত সুন্দর করে রাখতে হবে যে কেউ যাতে কোনো অভিযোগ করতে না পারে। আবার স্কুল পরিচালনার সময় স্কুলের স্কুল কটা থেকে কতগুলো ক্লাস থাকবে, কখন টিফিন পিরিয়ড হবে, স্কুলের যে প্রয়োজনীয় জিনিসপত্র, পরিষেবা, সমস্ত কিছু ঠিকঠাক হচ্ছে কিনা তাকে দেখতে হবে। তাহলে প্রাইভেট অর্গানাইজেশনের ক্ষেত্রে ম্যানেজমেন্টের কনসেপ্টটা একটু আলাদা হয়ে যাচ্ছে। সেখানে যেন মনে হচ্ছে ম্যানেজমেন্টই সর্বময় কর্তা, ম্যানেজমেন্টই সব সিদ্ধান্ত নিচ্ছে, আমার চাকরি থাকবে কি থাকবে না সেটা কিন্তু সেখানকার ম্যানেজমেন্টই ঠিক করে দেবে। আবার অ্যাডমিনিস্ট্রেশন এখানে কিন্তু সবসময় নির্ভর করছে ম্যানেজমেন্টের উপর। অন্যদিকে সরকারি প্রতিষ্ঠানে বা সরকারি বা রাষ্ট্র ব্যবস্থাতে আমরা দেখতে পাচ্ছি অ্যাডমিনিস্ট্রেশনই হচ্ছে শেষ কথা। তারা যেভাবে গাইড করবে, গাইডলাইন দেবে, সেইভাবে আমাদের চলতে হবে। বোঝা গেল? এই কার মধ্যে এটা নিয়ে কোনো দ্বন্দ্ব? না স্যার, ঠিক আছে। না স্যার। দেখবে এই জায়গা থেকেই তোমাকে প্রশ্ন করা হয়। এই এতক্ষণ আমরা যেটুকু আলোচনা করলাম, এই আমি দেখালামও কোশ্চেন পেপার খুলে, ঠিক এই কমন জায়গাগুলো থেকে, ম্যানেজমেন্ট কি, অ্যাডমিনিস্ট্রেশন কি, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের সাথে সম্পর্ক কেমন, এই জায়গাগুলো থেকেই দেওয়া হয়। তো যাই হোক, আমরা স্যার সরকারি হ্যাঁ ক্ষেত্রে যেটা বললেন যে হ্যাঁ সরকারি তো অ্যাডমিনিস্ট্রেটিভ শেষ কথা, তো হুম। এখানে ম্যানেজমেন্ট তো সমস্ত রুলস গুলো আগে থেকে ওখানে বলা থাকে না, এখানে তো ম্যানেজমেন্ট তো একটা বড় পার্ট, তার মধ্যে তো অ্যাডমিনিস্ট্রেশন কাজ করছে। ম্যানেজমেন্ট বড় পার্ট কি করে হলো বলো? ধরো পশ্চিমবঙ্গের শিক্ষা দপ্তর, ঠিক আছে, হ্যাঁ স্যার। পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী এখন যিনি, ধরো ব্রাত্য বসু রয়েছেন, আগে যিনি ছিলেন এখন জেলে আছেন, তো তাকে তুমি কি ম্যানেজমেন্টের লোক ধরবে না অ্যাডমিনিস্ট্রেশনের লোক ধরবে? আমাদের যে শিক্ষামন্ত্রী তাকে তুমি ম্যানেজমেন্টের লোক ধরবে না অ্যাডমিনিস্ট্রেশনের লোক ধরবে? ম্যানেজমেন্ট। অ্যাডমিনিস্ট্রেশন। স্যার অ্যাডমিনিস্ট্রেশন। ম্যানেজমেন্ট কোন দিক থেকে বলছো কাবেরী? না বলো, ম্যানেজমেন্ট তোমার কোন দিক থেকে ম্যানেজমেন্ট মনে হচ্ছে?
স্যার আসলে আমার এই জায়গাটা একটু গুলিয়ে যায়, আমি বুঝতে পারছি না। ম্যানেজমেন্ট বলতে আমার মনে হচ্ছে যে যিনি আর কি, আমরা যেমন বাড়ির একটা কর্তা ধরি সেই রকম আমার মনে হচ্ছে ওটা একটা হোল জিনিসটাকে দেখছে। তার মধ্যে যেমন ইউনিভার্সিটিতে অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং থাকে, তো ওটা ধরুন অ্যাডমিনিস্ট্রেশন যদি হয়, তাহলে ম্যানেজমেন্ট হচ্ছে যে উম, যেটা আর কি ওরা যেখান থেকে মেইন সেন্ট্রাল পার্ট থেকে যে রুলস রেগুলেশন গুলো আসছে সেগুলোই এই অ্যাডমিনিস্ট্রেশনে করা হচ্ছে। আমার এরকম একটা ধারণা আছে, তো মনে হচ্ছে না, ভুল জানি। আমি এখানে তোমাকে বলি, এই যে এক্সাম্পলটা দিয়েছিলাম, করোনার সময় পরীক্ষা হবে না, সরকার কাকে বলে? রাষ্ট্রের ডেফিনেশন কি? সরকার কাকে বলে বল? প্রশাসক। অ্যাডমিনিস্ট্রেশনের বাংলা কি বল? অ্যাডমিনিস্ট্রেশনের বাংলাটা আগে করো। অ্যাডমিনিস্ট্রেশনের হ্যাঁ, বাংলায় আমরা কি বলি? প্রশাসনিক বিভাগ এরকম প্রশাসন। বলা হয়। হ্যাঁ, হ্যাঁ, অ্যাডমিনিস্ট্রেটিভ ডিপার্টমেন্ট মানে প্রশাসনিক বিভাগ বা প্রশাসন। তাহলে কারা এখানে যারা এই দপ্তর বা এই দায়িত্বে আছেন? তাহলে মুখ্যমন্ত্রী এবং তার যে মন্ত্রিসভা, ক্যাবিনেট। একই রকম কেন্দ্রে হচ্ছে প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর যে মন্ত্রিসভা, তাই তো? তাহলে এটা হচ্ছে হ্যাঁ, প্রশাসন, প্রশাসনের লোক। এমনকি আমরা দেখবে এসডিও, বিডিও, পুলিশ, এদেরকেও প্রশাসন আমরা বলি না, দেখবে নিউজে প্রায় বলে প্রশাসন সহযোগিতা করছে না। এই যে ধরো অভয়ার ঘটনা হলো, তার বাবা মা বারবার বলছেন যে পুলিশ এটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে, পুলিশ টাকার লোভ দেখিয়েছে, পুলিশ সহযোগিতা করছে না, পুলিশ এফআইআর নিতে চায়নি, প্রশাসন আমাদের কোনো সাহায্য করছে না। কোনো জায়গায় দেখবে যদি বন্যা হয়ে যায় বা দুর্ঘটনা বা ঝড় হয়ে যায়, সেখানে সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ অভিযোগ তোলে যে আমরা প্রশাসনকে পাশে পাইনি, প্রশাসন আমাদের সঙ্গে সহযোগিতা করছেন না। বুঝতে পারলে? হ্যাঁ দুটো স্যার। দল আছে, একটা দল হচ্ছে যারা মানে আমরা যারা শাসিত হচ্ছি, আর একটা দল আছে যারা আমাদের শাসন করছে, শাসক এবং শাসিতের সম্পর্ক। শাসক কারা? যারা এখন ক্ষমতায় আছে। শাসিত কারা? যাদের শাসন আমরা স্বীকার করে নিয়েছি বা স্বীকার করছি। এদিক থেকে ভাবো, তাহলে বিষয়টা আরো সহজ হয়ে যাবে। হ্যাঁ স্যার, আর এখানে ম্যানেজমেন্ট তাহলে কোনটা হচ্ছে যদি আমাদের স্টেট বা সেন্ট্রালের ক্ষেত্রে ভাবি? দেখো, এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে স্কুল ম্যানেজমেন্ট সিস্টেম। আমার ম্যানেজমেন্ট মানে মুখ্যমন্ত্রী এটা বলতে পারেন যে আমার তো অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকে বলা হয়েছে এইগুলো করতে, এই পদক্ষেপ নিতে, যাতে কোনো রকম দুর্ঘটনা না ঘটে, এই সমস্ত এগুলো করতে। এবার ওই বারবার বলছি না যে অ্যাডমিনিস্ট্রেশন এবং ম্যানেজমেন্টের মধ্যে যে একদম দূরতর সম্পর্ক, সেরকম নয়। ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু একে অপরের সহযোগিতা নিয়ে চলে। তাহলে বলো, কোন স্কুলের এইচএম যিনি একেবারে এই ব্যবস্থাপনাটা দেখছেন, মাধ্যমিকের সেন্টার যেখানে পড়েছে সেই পরীক্ষাতে কোনো কারোর অসুবিধা হচ্ছে কিনা, মাইক বাজছে কিনা, নকল করছে কিনা, মোবাইল ফোন নিয়ে ঢুকেছে কিনা, তাহলে তিনি তো ম্যানেজ করছেন, পুরো বিষয়টাকে ব্যবস্থাপনা করছেন তো সরকারের হ্যাঁ স্যার। সুপারিশ মেনে, সরকারের নির্দেশ মেনে। তাহলে ম্যানেজমেন্ট যদি ঠিক না হতো, সব স্কুলে যদি এরকম বিশৃঙ্খলা হয়, সব সেন্টারে যদি এরকম বই দেখে লেখার ব্যবস্থা হয়, মোবাইল নিয়ে যাওয়া হয়, তাহলে কি এই যে অ্যাডমিনিস্ট্রেশন, মমতার সরকার বা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ, এটা কি গর্ব করে বলতে পারতো? তখন কি সে বলবে যে ওই না। স্কুলের অসুবিধে? সব জায়গায় যখন বিশৃঙ্খলা হবে, সে কি আর পার্টিকুলার কোনো একটা জায়গাকে বলতে পারে যে অমুক বাবু দায়িত্ব পালন করেননি বা অমুক স্কুলের দায় এটা, আমাদের কিছু বলার নেই এখানে, তাই না? যদি সবার মধ্যে একই জিনিস ঘটে, তাহলে সবাই বলে এ বাবা, এই সরকারের আমলেই এটা হয়েছে, এই সরকার ব্যর্থ হয়েছে। যেমন দেখা যাচ্ছে শিক্ষক নিয়োগ। শিক্ষক নিয়োগ যে সরাসরি মুখ্যমন্ত্রী জড়িত বা সরাসরি মুখ্যমন্ত্রী টাকা নিয়ে চাকরি দিয়েছেন বা দিচ্ছেন, এই কথা কি কেউ বলছে? সবাই বলছে কি এই সরকারটা দুর্নীতিগ্রস্ত, কারণ এই সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা, এই সরকারের যারা শিক্ষা দপ্তরে বড় বড় কাজ করতেন, তারা এখন সবাই জেলে। তার মানে কি প্রমাণিত হয়? তাহলে এই সরকার দুর্নীতিগ্রস্ত। হ্যাঁ স্যার। হ্যাঁ। এটা তো তার দেখার দরকার। ধরো তুমি তোমার বাড়ির কর্তা, তোমার বাড়িতে কেউ যদি কোনো চুরি করে একটা জিনিস বাড়িতে নিয়ে আসে, তুমি দেখবে না? তুমি জানবে না কোথা থেকে এই জিনিসটা এলো, তোমার বাড়ি থেকে পাওয়া গেল? হ্যাঁ অবশ্যই। এটাই হচ্ছে ব্যাপার। দেখবে এটা কথায় কথায় বলে অ্যাডমিনিস্ট্রেশন, অ্যাডমিনিস্ট্রেটিভ বৈঠক, মিটিং। দেখবে মুখ্যমন্ত্রী প্রতি জেলায় গিয়ে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং করেন, প্রশাসনিক বৈঠক। দেখবে ভাইরাল হয় মাঝে মাঝে, অমুক হ্যাঁ ডিপোকে হ্যাঁ ঘেরে দিল, দেখেছি। তমুক এসডিওকে, এই দাঁড়ান তো আপনি, কি হয়েছে, এই কাজটা কি করেছেন, দেখেছো ভিডিওতে? এগুলো এখন একটু বন্ধ হ্যাঁ স্যার আছে, দেখেছি। আবার শুরু হবে। দেখেছি ভোট স্যার। চলে এসছে 26-এর, আবার দেখবে সফরে বেরোবে, দিলে প্রতিটা জেলায় গিয়ে সেই জেলার একেবারে সমস্ত লোককে এক জায়গায় নিয়ে আসবে। ধরো ইউনিভার্সিটি ভিসি কে রাখবে, বিডিও, এসডিও, ডিআই, এসআই, এএসআই, এইরকম তার সরকারের যত লোক সবাইকে বসিয়ে রাখবেন, নিজে বসবেন, মিডিয়ার সামনে সবাইকে ধরে ঝাড়বে।
এটা কি হলো, ওটা কি হলো, এটা কেন হলো না, ওটা কি হলো না, এটা কাকে দায়িত্ব দিয়েছিলাম। এটা আমার পরিচিত আছে তো সবাই, এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং গুলো হয়। একদম স্যার। স্যার মন তাহলে খারাপ এই থাকলে এই চিন্তায় ধরনের স্যার দেখো যে ভিডিও লেখাই দেখলে মন থাকে, ভালো হয়ে যায়। ওটাই লেখা থাকে তলায়, কি মিটিংটা কি, বা দেখবে ব্যাকে লেখা থাকে সেখানে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর বা পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং, এরকম বলে লেখা থাকে। প্রশাসন বাংলা করলে বলে যে প্রশাসনিক সভা, মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক। তাহলে এই যে প্রশাসন, এটাই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন। যেখানে যত স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন থাকবে সেখানে তত বেশি সুশাসিত সুশাসন থাকবে। আর অ্যাডমিনিস্ট্রেটিভ যদি দুর্বল হয় তাহলে কিন্তু সেখানে স্বচ্ছতা থাকবে না, সেখানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার, এবার এবং পুরো ক্লিয়ার চরিত্রটা হচ্ছে। কোথায় নির্ভর করছে দেখো, একটা ইউনিভার্সিটিতে দুটো ব্যবস্থা থাকে একই সাথে প্যারালাল। রেল লাইন যেমন পাতা থাকে এরকম, একটা হচ্ছে মানে রেল লাইনের দুটো পাতকে মনে করতে পারো, একটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশনের, একটা হচ্ছে ম্যানেজমেন্টের। রেল লাইন কখনো একটা লাইনের উপর দিয়ে রেল যেতে পারবে? রেলগাড়ি না নিয়ে স্যার, যেতে পারবে? পারবে না, না না। দুটোর উপরেই তাকে যেতে হবে। তো এটা হচ্ছে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনটা হচ্ছে না ওই রেল লাইনের দুটো পাতের মতো। ইউনিভার্সিটির কথা ভাবো, ধরো অ্যাডমিনিস্ট্রেশনের ওই ভিসি আর রেজিস্ট্রার মিলে, তারা যেহেতু একদম টপে আছেন, তারা একটা হট করে কিছু সিদ্ধান্ত নিলেন, ভালো সিদ্ধান্ত। তো সেই সিদ্ধান্তটাকে সফল করতে গেলে তাকে কার উপর নির্ভর করতে হবে? একটা ইউনিভার্সিটির আন্ডারে কতগুলো কলেজ থাকে বল? 50 থাকতে পারে, 100 থাকতে পারে, 150 থাকতে পারে, আমি 50 ধরতে পারি। তাহলে তারা একটা নিয়ম করলেন যে এবারের এই সেমিস্টারে কোনো রকম কারচুপি করা যাবে না। যদি পরীক্ষা দেওয়ার সময় কোনো ছাত্রছাত্রী অসাধু উপায় অবলম্বন করে তাদেরকে পরীক্ষা হল থেকে বার করে দেওয়া হবে, অথবা 75% অ্যাটেন্ডেন্স না থাকলে সেমিস্টারে বসতে দেওয়া হবে না। তাহলে এই সিদ্ধান্তটা আমাদের ইউনিভার্সিটির দুটো বিষয় থাকে, একটা হচ্ছে এক্সিকিউটিভ কাউন্সিল, বুঝতে পারলে, ইসি বলে তাকে। ইউনিভার্সিটির কি থাকে স্ট্রাকচারে? একটা থাকে এক্সিকিউটিভ কাউন্সিল, সিনেট এবং সিন্ডিকেট, যেমন আমাদের ক্যালকাটা ইউনিভার্সিটি স্ট্রাকচারে আছে। তাদের একটা বিশেষ মানে ক্ষমতা থাকে সিন্ডিকেট এবং সিনেটের। তারাই ইউনিভার্সিটির নিয়ম নীতি, কবে সমাবর্তন হবে, সবকিছু ঠিক করে। তো তারা যদি এই যে সিদ্ধান্তটা নিল, এক্সিকিউটিভ কাউন্সিলের মেম্বাররা বা সিনেটের মেম্বাররা, সিন্ডিকেটের মেম্বাররা, এবার সেইটাকে লাগু করতে হবে কলেজগুলোতে। এবার কলেজগুলোর প্রিন্সিপালরা যদি সহৃদয় না হয়, প্রিন্সিপালরা যদি এটা পজিটিভলি এটাকে না নেয়, তাহলে তারা তো সেখানে পাস করিয়ে দিল বা বলে দিল, অর্ডার পাস করিয়ে দিল, কিন্তু দেখা যাবে যে প্রিন্সিপালরা কলেজে কার 50% আছে তাকেও ছেড়ে দিয়েছে, কার 60% আছে তাকেও ছেড়ে দিয়েছে, আর 70% যারা আছে তাকে ছেড়েই দিয়েছে। তাহলে এটা সাকসেস হবে? সাফল্য পাবে? তাহলে না স্যার। অ্যাডমিনিস্ট্রেশনকেও কিন্তু ডিপেন্ড করতে হবে ম্যানেজমেন্টের উপর। এখানে বলছে না এই সম্পর্কটা যে একেবারেই খুব দূরের সম্পর্ক তা নয়, ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন হাত ধরাধরি করে চলবে, একটা মুদ্রার এপিঠ ওপিঠ। যখন যে ভূমিকায় থাকছে তখন তাকে বলা হচ্ছে, যে ধরনের কাজ সে করছে তখন সেটা ম্যানেজমেন্টের কথা বলা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশনের কথা বলা হচ্ছে। প্রত্যেকটা জায়গায় তুমি দেখতে পাবে ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশন দুটোই একসাথে কাজ করছে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, একদম ক্লিয়ার স্যার। আচ্ছা, এবার আমি এইখানে দুটো জিনিস আজকে একটু বলে দিই। স্যার হ্যাঁ একটা কোশ্চেন ছিল, বলো। ম্যানেজমেন্ট আর সুপারভিশনের মধ্যে পার্থক্য কি? ম্যানেজমেন্টের একটা পার্ট হচ্ছে সুপারভিশন, বা অ্যাডমিনিস্ট্রেশনের একটা পার্ট হচ্ছে সুপারভিশন। এই যে এসআই এর কথা বললাম, এসআই আসলে কাদের, মানে কাদেরকে এসআই বলা হয় বলো তো? এসআই যে স্কুল বলা হয় ইন্সপেক্টর, স্কুল তার ইন্সপেক্টর, কাজ কি ছিল বলো? যে স্কুল ভালো করে বিদ্যালয়ে পঠন পাঠন হচ্ছে কিনা। বিদ্যাসাগর মশাই নিজে এটা ছিলেন, বিদ্যাসাগর মশাই জীবনের গল্প আমরা পড়লে পাবো। তাহলে এই যে স্কুল ভালো করে পরিচালিত হচ্ছে কিনা এটা দেখার কথা। সরকার এটা দেখতে চাইছে যে আমি এখানে টাকা দিই, এখানে আমার এত মানুষ কাজ করে, আমি যে কারণে স্কুলটা খুলেছি স্কুলটা ভালো করে চলছে কিনা, স্কুলে দিদিমণিরা ভালো করে ক্লাস নিচ্ছে কিনা, টিচাররা ভালো করে ক্লাস নিচ্ছে কিনা, স্টুডেন্টরা রুলস রেগুলেশন মানছে কিনা। তো আগে যে এসআই এর কাজটা ছিল মূলত স্কুলে গিয়ে সুপারভিশন করা, দেখা যে স্কুলের মিড ডে মিলটা ঠিক সময় দেওয়া হচ্ছে কিনা, মিড ডে মিলের খাবারের মান ঠিক আছে কিনা, প্রতিদিন যতগুলো ক্লাস হওয়ার কথা সেগুলো হচ্ছে কিনা। এখন এসআইদের উপর এত কাজের চাপ, তাদের আর এরকম ভিজিটে যাওয়া হয় না। যদি খুব মানে অভিযোগ কোথাও জমা পড়ে বা কোথাও তার যদি সময় থাকে মনে হয়,
তখন তিনি যান। কিন্তু আগে দেখবে আমরা এই যে স্কুলের যে পরিদর্শনের বিষয়টা, এটা কিন্তু মানে অ্যাডমিনিস্ট্রেশনেরই পার্ট ছিল। এসআই এর চাকরিটা কিন্তু ওটাই ছিল, যে স্কুলে স্কুলে গিয়ে দেখা স্কুল ঠিক করে চলছে কিনা। বুঝতে পারলেন? হ্যাঁ স্যার। এখনো যায় স্যার, বর্তমানেও যায়। হ্যাঁ যায় যায়, একদমই, আমি তো বলছি এখনো যায়, কিন্তু দেখবে সময়ের অভাবে আর এখন আর সেই রেগুলার যে গিয়ে ক্লাসে ঢুকে দেখা স্যার ম্যাডাম ঠিক করে পড়াচ্ছেন কিনা সেটা এখন আর হয়ে ওঠে। যাওয়ার আগে বলে যায়, যাই হোক। হ্যাঁ এখন বলে যায়, জেনে যায়, এখন সবই তো জানো পার্টির ব্যাপার। আগে থেকে কিছু যদি কোনো সিদ্ধান্ত নেবে বলে ভাবে, তাহলে আর সেটাও নিতে পারবে না। আচ্ছা, এটাও আমি একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো যে এই নেট জুন 2024-এ কি কোশ্চেন ছিল এখানে, এবং ডব্লিউবি সেট ডিসেম্বর 2024-এ কি কি কোশ্চেন ছিল একটু এক জায়গায় করে দিয়েছি। এই কোশ্চেন গুলো তোমরা একটু ভালো করে দেখবে। এই আমি বলবো যে কোশ্চেন অ্যান্সার মেথডে যদি আমরা এই ইউনিটটা পড়ি না, আমার মনে হয় সবচেয়ে ভালোভাবে আমরা এটা জানতে পারবো। এখানে দেখো প্রচুর কোশ্চেন আমি দিয়েছি, এগুলো অনেক খেটে খুঁটে আমরা তৈরি করিয়েছিলাম। তো এই কোশ্চেন গুলো তোমরা প্রত্যেকে ভালো করে দেখবে এবং বারবার করে পড়ে বোঝার চেষ্টা করবে। শুধু শুধু না বুঝতে পেরে কোথাও মানে হয়ে চলে যাবে না, যতক্ষণ না বুঝতে পারবে ততক্ষণ পর্যন্ত চেষ্টা করবে। প্রত্যেকটা নোটসই এখানে খুব গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ রয়েছে, তোমাদের প্রত্যেককে এগুলো একটু কেয়ারফুলি দেখতে হবে। আচ্ছা, দেখা যাচ্ছে স্ক্রিনটা শেয়ার হয়েছে? না স্যার, দেখা যাচ্ছে না তো। আচ্ছা, এক মিনিট। এই নোটটা সবাই প্রিন্ট আউট করে নেবে, দুবার ভালো করে রিডিং পড়বে আজকের ক্লাসের পরে। এবার দেখা যাচ্ছে তো? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। এডুকেশনাল ম্যানেজমেন্ট কি বলছে দেখো। এডুকেশনাল ম্যানেজমেন্ট refers to the administration of the education system in which a group combines human and material resources to supervise, plan, strategies, and implement structures to execute an education system. Education is the equipping of knowledge, skills, values, beliefs, habits, and attitudes with learning experiences. The education system is an ecosystem of professionals in educational institutions such as government, ministries, unions, statutory boards, agencies, and schools. The education system consists of political heads, principals, teaching staff, non-teaching staff, administrative personnel, and other educational professionals working together to enrich and enhance. তাহলে এই যে এতক্ষণ আমরা ম্যানেজমেন্ট এতক্ষণ আমরা অ্যাডমিনিস্ট্রেশন পড়ছিলাম, আসলে আমরা কোথায় পৌঁছতে চাইছিলাম? আমাদের এই ম্যানেজমেন্ট বলো অ্যাডমিনিস্ট্রেশন বলো, এর আসল কাজটা কি? দুটো শব্দ এখানে দেওয়া হচ্ছে, দেখো ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের যদি অবজেক্টিভস বলি, কি কারণে এই ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের প্রয়োজন শিক্ষা ক্ষেত্রে, খুব দুটো গুরুত্বপূর্ণ ওয়ার্ড এখানে ইউজ করা হয়েছে। কি আছে দুটো ওয়ার্ডে? enrich and enhance. এনরিচ মানে কি আর এনহান্স মানে কি? সমৃদ্ধ করা। আচ্ছা, আর এনহান্স মানে? বাড়ানো, আগের থেকে বাড়ানো আর কি। তাহলে at all levels of the educational ecosystem management is required। দেখো আন্ডারলাইন করা আছে তলায়। Management involves the planning, organizing, implementation, review, evaluation, and integration of an institution. Educational management is related to Henry Fayer's 14 principles of management. তাহলে এই যে কোনো কাজের ক্ষেত্রে আপাতভাবে আমরা প্রথমে ভাবছিলাম যে অ্যাডমিনিস্ট্রেশনটাই মানে খুব ভালো, অ্যাডমিনিস্ট্রেশনটাই হচ্ছে পাওয়ারফুল, কিন্তু ম্যানেজমেন্টের ভূমিকা
কোনো অংশে কম নয়। ম্যানেজমেন্ট যদি স্ট্রং না হয়, সমস্ত কিছু করেও আমরা শেষ করতে পারবো না। এই এক্সাম্পলটা আমি দিই, কারণ মনে আছে পুরনো যারা ক্লাস করো, যে নড়বড়ে ম্যানেজমেন্ট যদি হয় তাহলে কি কি বিপত্তি ঘটতে পারে। স্ট্রং অ্যাডমিনিস্ট্রেশন ছিল কিন্তু ম্যানেজমেন্ট খুব নড়বড়ে ছিল, ঠিক ছিল না, তাহলে কি হবে? স্যার যা যা রুলস রেগুলেশনস লস যা যা কিছু তৈরি করা হলো সেগুলো একদম মানে কোনোটাই প্রপারলি এক্সিকিউটেড হবে না। একটা সহজ এক্সাম্পল দেওয়া যাক। বিয়ে বাড়ি। একটা বিয়ে বাড়িতে কতজন খাবে, কি খাবে, কখন খাওয়া হবে, মেনুতে কি কি থাকবে, মাটিতে বসে খাবে না চেয়ার টেবিলে বসে খাবে, হ্যাঁ, ভেজ আইটেম খাবে না নন ভেজ আইটেম খাবে, মিষ্টি কত প্রকারের থাকবে, সমস্ত কিছু একটা বিয়ে বাড়ির A to Z কি হবে আর কি হবে না, এই সমস্ত সিদ্ধান্ত কে নেয় বলতো? বাড়ির যে হেড কর্তৃপক্ষ তিনি নেবেন। বাড়ির যে হেড কর্তৃপক্ষ বা একটা ফ্যামিলি বা যে বাড়িতে বিয়ে বাড়িটা যার বাড়িতে হচ্ছে সেই বাড়ির লোকজন। কিন্তু এত বড় একটা অনুষ্ঠান যেখানে এত মানুষ আসবেন, খাবেন, বসবেন, সকলে যাতে সমান মর্যাদা পান, সকলে যাতে সবটা নির্বিঘ্নে হয়, তার জন্য আমরা কার উপর ভরসা করি? বাড়ির 10 জন মেম্বারের পক্ষে কি সম্ভব 1600-700 মানুষকে সমানভাবে ওই ইয়ে করা, দেখাশোনা করা? এখন তো সব ইভেন্ট ম্যানেজমেন্টের উপরেই দিয়ে দেওয়া ম্যানেজমেন্টের হয়। উপরে দেখবে এখন একটা কোর্সও বেরিয়েছে, মানে বেরিয়েছেও তো আছে অলরেডি, অনেকদিন অনেক জায়গায় পড়ানো হয়, সেটাকে বলা যায় ইভেন্ট ম্যানেজমেন্ট। জানো তো এটা? সেই ইভেন্ট ম্যানেজমেন্টে যদি তুমি দিয়ে দাও তারা সমস্ত কিছুই করে দেবে, তোমাকে কোনো হেডেক পোহাতে হবে না। তো যে কোনো ধরনের এই অনুষ্ঠানে একটা বড় রোল থাকে দেবে ক্যাটারারদের, তাই না? আমাদের যে ধরো প্যান্ডেল যিনি করেছেন সে একটা হেড, খাওয়া দাওয়ারের ব্যবস্থায় যিনি আছেন সেই নিয়ে একটা হেড, আসা যাওয়া নিয়ে যাওয়া আতিথেয়তা, গাড়ি, ড্রাইভার, এসব যারা দেখছেন তাদের একটা দেখ, ইলেকট্রিকের জিনিসপত্র সাজানো গোছানো, অলঙ্করণ, ফুলের সজ্জা, সমস্ত কিছু সেটা একটা দিক। তাহলে দেখবে তুমি টাকা খরচা করলে কিন্তু দেখা গেল যে তোমার যাদের উপর দায়িত্ব দিয়েছিলে, ডেকোরেটার্সের দায়িত্ব যাকে দিয়েছিলে, বা খাবারের যে রাঁধুনি যিনি ছিলেন তার যে দায়িত্ব ছিল খাবার পরিবেশন করার, সেখানে শর্টেজ পড়ে গেল, খাবারের কোয়ালিটি খারাপ হয়ে গেল, তাহলে তুমি টাকা খরচ করা সত্ত্বেও তুমি কি তোমার অবজেক্টিভস ফুলফিল করতে পারলে? তোমার লক্ষ্য যেটা ছিল মানুষকে আনন্দ দেওয়া, মানুষকে খুশি করা, সেটা দেখা গেল যে অনেক মানুষই এসে কিন্তু বীতশ্রদ্ধ হলেন বা অপমানিত হলেন বা তারা কিন্তু ক্ষুব্ধ হলেন। কি এটা হয় কি হয় না? বাস্তবে অনেক বিয়ে বাড়িতে গিয়ে আমাদের তিক্ত অভিজ্ঞতা হয় কি হয় না? হ্যাঁ স্যার। কেন হয়? যে আমরা বলি না দেখবে ম্যানেজমেন্টটা ঠিক নেই, এত লোক দাঁড়িয়ে আছে, এই কটা বসার জায়গা করেছে, এত ভিড় হয়ে যাচ্ছে। এক মিনিট। হ্যাঁ, তো দেখবে সমস্ত বিয়ে বাড়ির আয়োজনটা ব্যর্থ হয়ে গেল, মাটিতে মিশে গেল, শুধুমাত্র একটা দুটো লোকের অসহযোগিতার জন্য বা একটা দুটো লোকের দূরদর্শিতার জন্য বা একটা দুটো লোকের আন্তরিকতার জন্য। হয় কি হয় না বল? এরকম অভিজ্ঞতা আমাদের জীবনে হয়েছে না হয়নি, বা আমরা দেখতে পাই কি পাই না? হ্যাঁ স্যার। হুম, হ্যাঁ হয়তো নাকি? তাহলে এখান থেকে মুক্তির উপায় কি? সঠিক ম্যানেজমেন্ট ব্যবস্থা। একদম। এই সবকিছু তো সঠিক ম্যানেজমেন্টের অভাবেই হচ্ছে। তাহলে ম্যানেজমেন্টের রোলটাও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটা কোথা থেকে একটা ইয়ে শুরু হয়ে গেল বলতো? লেখাগুলো দেখতে পাচ্ছ? ট্রান্সক্রিপশন চালু হয়ে গেছে। এবার দেখো বলছে যে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, আমাদের মিনিংটা মোটামুটি ক্লিয়ার হয়ে গেল।
কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেল, তাই তো? ম্যানেজমেন্ট এবং অ্যাডমিনিস্ট্রেশনের মিনিং এবং কনসেপ্ট কারোর ক্লিয়ার হয়নি? যদি কেউ না বুঝে থাকো এখনো তাহলে বলো প্রিন্সিপালসে যাওয়ার আগে। সবার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। স্যার তাহলে স্যার আমরা একটা স্কুলের পরিপ্রেক্ষিতে আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ কি তাহলে ওই যে রাজ্যের যে স্কুলের ইন্সপেকশনে আছে বা অ্যাডমিনিস্ট্রেটিভ তাকেই বলতে পারি? এমনি ম্যানেজমেন্ট তো যে থাকে ওই স্থানীয় সমিতি বা হেড স্যার বা অন্য মেম্বারদের দিয়ে তৈরি করা থাকে। স্কুলের ক্ষেত্রে এইচএম টিচার এরা সবই হচ্ছে অ্যাডমিনিস্ট্রেশন অংশ। ও ঠিক আছে, কারণ স্কুলের ডিসিপ্লিন ওনারা তো আবার দেখো, একটা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণকারী ক্ষমতা কাদের হাতে আছে, আর একটা হচ্ছে সিদ্ধান্ত পালনকারী দল। তাহলে স্কুলের বহু বিষয় আছে যেটা এইচএম বা স্টাফ কাউন্সিল তারা বসে ঠিক করেন, হ্যাঁ কিনা? একদম স্যার। স্কুলের তারাই যে তো আবার অংশটা দেখা যাচ্ছে পরিচালনাও মনে রাখার সহজ উপায় হচ্ছে স্কুলের যে অংশটা সিদ্ধান্ত গ্রহণ নেয়, সরাসরি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা ভোগ করে, সেটাকে তুমি অ্যাডমিনিস্ট্রেশন বলে দেবে। আর দ্বিতীয়টাকে বলবে যে যে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতায় থাকে না, অন্যদিকে সিদ্ধান্তগুলোকে বাস্তবায়িত করার ভূমিকায় থাকেন, তাদেরকে বলা হচ্ছে ম্যানেজমেন্ট। স্কুলের ক্ষেত্রে অ্যাডমিনিস্ট্রেশন মানে হাত ধরাধরি করেই চল। হ্যাঁ স্যার, কারণ দেখা যায় যে একই মেম্বার দুটো কমিটিতেই হ্যাঁ, রয়েছে হ্যাঁ, বা হ্যাঁ, দুই হ্যাঁ, দুই একদম। ভূমিকায় রয়েছে। হুম। হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। স্যার স্কুলের ক্ষেত্রে গভর্নিং বডি যেটা সেটা কি অ্যাডমিনিস্ট্রেশন বলতে পারি? কারণ ওখানে তো শিক্ষক যে মানে এইচএমও থাকে, কারো সবাইও থাকে, গভর্নিং কিছু মেম্বার্স থাকে, টিচার নন টিচিং একজন রিপ্রেজেন্টেটিভ থাকে, গার্জেন রিপ্রেজেন্টেটিভ থাকে, সেখানে ডিসিশন মেকিংটা মোটামুটি হয়। সেটা কি হবে গভর্নিং বডি? কথা না ভীষণ কেটে কেটে যাচ্ছে গো, একটু ধীরে ধীরে বলো। হ্যালো, শোনা যাচ্ছে স্যার? হ্যাঁ শোনা যাচ্ছে, এবার বলো। হ্যাঁ, বলছি স্কুলের ক্ষেত্রে গভর্নিং বডি যেটা সেটা কি আমরা বলতে পারি যে সেটাকে অ্যাডমিনিস্ট্রেটিভ রোলটা প্লে করছে? কারণ গভর্নিং বডিতে তো আমরা জানি এইচএমসি সিদ্ধান্ত নেওয়া হয় একদম। হ্যাঁ 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 অবশ্যই। আরো এখানে গভর্নিং বডি বা জিবি মেম্বার যেটা বলা হয় সেটা তারা সিদ্ধান্ত গ্রহণকারী, তারা সিদ্ধান্ত মানে পরিচালনার ক্ষেত্রে তারা অংশ নেন, সিদ্ধান্ত গ্রহণেও তারা ভূমিকা পালন করেন। তো সেটা অ্যাডমিনিস্ট্রেশন আমরা দেখতে পারি, আবার তাদের মধ্যে ম্যানেজমেন্ট এবং কোনো একটা বড় যখন টাস্ক আসে তখন সেটা কিভাবে আমরা করব সেই বিষয়টাও তারা সেখানে থাকেন। তো তারা কখনো ম্যানেজমেন্টের দিক থেকেও থাকেন, কখনো অ্যাডমিনিস্ট্রেশনের দিক থেকেও থাকেন। এই যেমন প্রাইভেট কলেজগুলোতে দেখবে জিবি মেম্বার আছে, জিবি থাকে, গভর্নিং বডি থাকে, কিন্তু দেখা যাবে যে ওই ম্যানেজমেন্টের যে কথা সেটাই জিবির মাধ্যমে বলে দেওয়া হয়। বুঝতে পেরেছো? স্যার হাই স্কুল গুলাতে দুটো থাকে স্যার, একটা হচ্ছে ম্যানেজিং কমিটি আর একটা থাকে একাডেমিক কাউন্সিল স্যার। একাডেমিক কাউন্সিলটা পুরোপুরি একাডেমিক বিষয়ে সিদ্ধান্ত নেয়, পরীক্ষা পড়াশোনা এইসব বিষয়ে। আর স্কুলের বিল্ডিং, স্কুলের ডেভেলপমেন্ট, স্কুলে ফান্ডিং এসছে সেটা কোথায় কি ব্যবহার করা হবে সেটা হচ্ছে বাকিটা যেটা বললে তা। আচ্ছা এবার তাহলে দেখি যে ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ম্যানেজমেন্টের তাহলে ভূমিকা এত ম্যানেজমেন্টের উপর ডিপেন্ড করছে, তোমার থিওরিটা উন্নত না অবনত, তোমার নির্দেশটা কার্যকরী হলো কি হলো না সেটা ডিপেন্ড করছে ম্যানেজমেন্টের উপর। তো এখানে প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্টের মধ্যে যে পয়েন্টগুলো আমরা পাচ্ছি দেখো, প্রথমেই পাচ্ছি ডিভিশন অফ ওয়ার্ক। মানে কি বলো? ডিভিশন অফ ওয়ার্ক মানে কি, কি বুঝবো? এই যে আপনি এইমাত্র যেটা ইভেন্ট কাজের যে ভাগগুলো, যার যেমন দক্ষতা, যার যেমন যোগ্যতা সেই অনুযায়ী কাজের ভাগ করে দেওয়া। একটা স্কুলে আমরা গেলে গেটম্যানকেও দেখতে পাই তো নাকি, গ্রুপ সি, গ্রুপ ডি দেখতে পাই তো, টিচিং স্টাফ, নন টিচিং স্টাফ, এইচএম সবাইকেই দেখতে পাই। তাহলে এইচএম এর জায়গায় যদি আমাদের গেটম্যানকে বসিয়ে দেওয়া হয় তাহলে কাজ হবে? না, হবে না। তাহলে এইচএম এর জায়গাটা এইচএম কেই দিতে হবে। তাহলে স্কুলের এইচএম মানে হচ্ছেন যিনি সর্বময় কর্তা। তাহলে সেই রকম একজন মানুষকে সেই জায়গায় সেই দায়িত্ব সেই মানুষকে দিতে হবে যিনি দক্ষভাবে পুরো স্কুলটা পরিচালনা করতে পারবেন। আবার যাকে ধরো গেটম্যান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে তাকেও কিন্তু সেই কাজটা সঠিকভাবে করতে হবে, যে সময় গেট খোলা, যে সময় গেট বন্ধ করা, সেই জায়গাটা ডিসিপ্লিনের জায়গাটা তাকেও কিন্তু দেখতে হবে। অর্থাৎ ডিভিশন অফ ওয়ার্ক মানে হচ্ছে সব কাজ আমি করব
বা আমি কাউকে কিছু করতে দেবো না, আমার হাতেই সব থাকবে, এরকম হয় না কোনো কোনো প্রতিষ্ঠানে? এই মানসিকতার লোক দেখতে পাও না? যে কাউকেই কিছু করতে দেবে না, সবকিছু নিজের হাতে রাখবে। একদমই স্যার, তাহলে দেখেছি ওইটা আমাদের কখনো স্কুলে ভালো ম্যানেজমেন্ট নয়। ওই রকম মেন্টালিটিতে যারা আছেন বা হেডে যারা থাকেন, দায়িত্বে যারা থাকেন, তার যদি মনে হয় যে সব কাজে আমি পারি, অন্যরা কেউ কিছু পারে না বা অন্যের উপর আমার ভরসা নেই, সেটা করলেই ভুল হবে। তাহলে ডিভিশন অফ ওয়ার্ক মানে হচ্ছে মানুষের দক্ষতা, রুচি, সামর্থ্য অনুযায়ী তাকে সেই কাজের ভাগ করে দেওয়া। ডিসেন্ট্রালাইজেশনের কথা এখানে বলা হচ্ছে। সমস্ত ক্ষমতা নিজের হাতে কুক্ষিগত করার কোনো মানে হয় না। ডিভিশন অফ ওয়ার্ক মানে হচ্ছে ছোট ছোট দায়িত্ব ভাগ করে দেওয়া টিচারদের উপর। আচ্ছা, 2 নম্বর কি? পড়ো, কেউ একজন পড়ো। আদ্রিকা না কি নাম? আদ্রিকাই তো নাকি? অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি স্যার। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে? অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অ্যাকর্ডিং টু, হ্যাঁ হ্যাঁ, পড়ো। According to Henry Table, the accompanying power of authority gives the management the right to give order to the subordinates. তাহলে এই যে এইচএমকে আমরা সবাই রেসপেক্ট করি, বা ইউনিভার্সিটিতে ভাইস চ্যান্সেলরকে, ভিসি স্যারকে আমরা সবাই খুব শ্রদ্ধা করি, কেন করি বলতো? বা কলেজের ক্ষেত্রে প্রিন্সিপাল স্যারকে আমরা সবাই রেসপেক্ট করি, কেন করি? সর্বময় কর্তা একটা প্রতিষ্ঠানে, তাকে কেন এত সম্মান দেখানো হয়? তার কাছে অথরিটি আছে, তার কাছে পাওয়ার আছে, পাওয়ারটা দেওয়া হয়েছে, ডেডিকেট করা হয়েছে। তাই শুধু পাওয়ার নয়, তিনি একটা আদর্শ নিয়ে চলেন, তার মধ্যে একটা অনেক বড় দায়িত্ব পালন করেন, সেই জন্য তাকে সকলে তার প্রতি শ্রদ্ধা সুলভ মানসিকতা আমরা দেখাই। বা তার দায়িত্বটাও বেশি। যদি কোনো কিছু হয়, ভালো কিছু ঘটলে যেমন তার উপর তার ভূমিকা থাকবে, খারাপ কিছু ঘটলেও কিন্তু লোকে তাকে আগে ধরবে। সেই জন্য যিনি সর্বময় কর্তা হন, তাকে সেই জায়গাটা দেয়া হয়। 3 নম্বরে কি বলা হচ্ছে দেখো, ম্যানেজমেন্টের অন্যতম একটা গুণ কি হবে বা প্রিন্সিপাল কি হবে? মানে প্রত্যেকে ওয়েল ডিসিপ্লিন থাকবে, রেসপেক্টফুল ইন্টারাকশন, প্রত্যেকের সাথে প্রত্যেকের ইন্টারাকশনটা গুড কন্ডাক্ট থাকবে, প্রত্যেকের ওয়েল ডিসিপ্লিন হতে হবে। এবার 4 নম্বরে দেখো কি বলা হচ্ছে। 4 নম্বর প্রিন্সিপালটা কি রয়েছে? ইউনিটি অফ ডাইরেকশন। আমরা অনেক সময় কাজ করতে গিয়ে দেখি না এটা, যে এই এদিকে চলে যাচ্ছে, সে সেদিকে চলে যাচ্ছে, এ বলছে আমি জানি না, ও বলছে সে জানে না, এরকম করে একটা নিজেদের মধ্যে একটা বিশৃঙ্খলা পরিস্থিতি হয় না? একদমই স্যার। ওইটা কখনোই একটা ভালো ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। ইউনিটি অফ কমান্ড মানে হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের কাজ ভালো করে বুঝেছে এবং একে অন্যকে সহযোগিতা করছে, নিজেদের মধ্যে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। বুঝতে পারা গেল? 5 নম্বরে কি রয়েছে? ইউনিটি অফ ডাইরেকশন। কি বলা হচ্ছে এটা? ইউনিটি অফ ডাইরেকশন পড়বো স্যার? হ্যাঁ, পড়ো। Each group of organizational activities that have the same objective should be directed by one manager using one plan for achievement of one common goal. মানে কি, একটা প্রতিষ্ঠানের তো একটা লক্ষ্য আছে, সুনির্দিষ্ট লক্ষ্য আছে, যে আমাদের স্কুলের রেজাল্ট মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে সবচেয়ে ভালো করতে হবে জেলার মধ্যে। তাহলে এইটা যদি আমার অবজেক্টিভস হয়, এটা যদি গোল হয়, এটার জন্য সবাইকে, সমস্ত স্টেক হোল্ডার যারা রয়েছে সবাইকে একযোগে কাজ করতে হবে। সবার ধ্যান জ্ঞান হবে এটাই, যে আমাদের স্কুলের পঠন পাঠনের মান এমন হবে যেন আমরা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারি। আবার যদি কোনো প্রাইভেট প্রতিষ্ঠানে আমরা যারা কাজ করি, আমরা জানি আমাদের সেখানকার ম্যানেজমেন্টের গোল থাকে কি, যে ম্যাক্সিমাম প্রফিট। পড়াশোনায় চলে যাক, প্র্যাকটিস টিচিং হোক বা ইন্টার্নশিপ হোক বা নাই হোক, কিছু এসে যায় না, আমাদের টার্গেট বা গোল হচ্ছে ম্যাক্সিমাম প্রফিট। সেই জন্য কোন টিচারকে বা কোন প্রিন্সিপালকে কত কমে পাওয়া যায়, কত কম টাকায় টিচার পাওয়া যায়, সেই চিন্তা তারা করেন। হ্যাঁ কি না ম্যাডামরা? তাদের একটাই উদ্দেশ্য, সকালবেলা ঘুম থেকে ওঠা থেকে রাতে ঘুমতে যাওয়া পর্যন্ত হ্যাঁ কিভাবে আমি টাকা রোজগার করবো আজকে। একদম একদম, তাদের প্রতিষ্ঠান খোলার লক্ষ্যই হচ্ছে ওইটা,
যে ম্যাক্সিমাম প্রফিট, এডুকেশন হচ্ছে মিনিমাম আর প্রফিটটা যেন ম্যাক্সিমাম। আচ্ছা, পরেরটা 6 নম্বরে সাবঅর্ডিনেশন অফ ইন্ডিভিজুয়াল ইন্টারেস্ট টু দ্য জেনারেল ইন্টারেস্ট, মানে হচ্ছে এখানে ব্যক্তিগত স্বার্থ অপেক্ষা জনগণের স্বার্থকে গুরুত্ব দিতে হবে, তাই তো? মানে যার দ্বারা ইনস্টিটিউশনাল গোলটা ফুলফিল হয় সেই স্বার্থটাকে দেখতে হবে। একদম। পরেরটা হ্যাঁ, আই দ্য পিপল না বলে উই দ্য পিপল, ব্যাপারটা এরকম আর কি। 7 নম্বরে remuneration. All workers must be paid a fair wage for their services. The wages paid must be পদমর্যাদা, তাকে সেই পরিমাণ অর্থ বরাদ্দ করতে হবে। আমি বেশি খাটিয়ে নেব আর পয়সা কম দেব, এই মানসিকতা কিন্তু ভালো ম্যানেজমেন্টের বৈশিষ্ট্য হতে পারে না। আমার মনে হয় এই প্রিন্সিপালস গুলো যদি আমাদের সেন্ট ফিলিপস কলেজের মালিকদেরকে দেওয়া হয় কেমন হবে? দেখুন ভালো ম্যানেজমেন্টের এই ক্রাইটেরিয়া রয়েছে। পরের দিন বের করে দেবে কলেজ থেকে। আচ্ছা, তারপরে 8 নম্বরে ওরা নতুন রুলস লিখবে। centralization and decentralization. কখনো কখনো সেন্ট্রালাইজেশন দরকার, কখনো কখনো ডিসেন্ট্রালাইজেশন দরকার। এই যে কাজের ক্ষমতা ভাগ করার ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজেশনের দরকার, আবার যখন সিদ্ধান্ত গ্রহণ হবে তখন একটা স্ট্রং ডিসিশন নিতে গেলে কিন্তু সবার উপর যদি ছেড়ে দেওয়া হয় তাহলে হবে না। সেখানে কিন্তু সর্বোচ্চ ক্ষমতায় যারা আছেন বা প্রথম সারির যারা রয়েছেন তাদেরকে কিন্তু সেই ক্ষমতা, সেই কঠিন সিদ্ধান্ত কিন্তু নিতে হবে, সেই ডিসিশন মেকিংটা কিন্তু তাদের তৈরি করতে হবে। তারপর Scalar chain. কি বলছে এটা? The line of authority from top management to the lowest ranks represents the scalar chain. Communications should follow this chain. However, if someone needs to communicate some other person in emergency, he or she might use gangplank. তারপর Order. This principle is considered সহজই রয়েছে। অর্ডার রয়েছে, ইকুইটি রয়েছে। ইকুইটি আর ইকুয়ালিটির মধ্যে পার্থক্য আমরা জানি। এখানে ইকুইটির কথা বলা হচ্ছে, ইকুইটি কোনটা? সমতা। অর্থাৎ যার যতটা দরকার। ইকুইটি হলো স্যার বলবো? হ্যাঁ, ইকুইটি হচ্ছে মানে যার যতটা প্রয়োজন সেই অনুযায়ী। ধরুন কেউ আছে 50%-এ, ক্লাসরুমে অনেকেই রয়েছে, তার মধ্যে কেউ আছে 50%, কেউ আছে 40%। তাহলে আমাকে আগে ওই 40-কে 50 করতে হবে, তারপরে দুজনকে একভাবে ট্রিট করতে হবে। যেমন সবার জুতো প্রয়োজন, কিন্তু জুতোটা হচ্ছে পায়ের মাপ অনুযায়ী দিতে হবে, এটা ইকুইটি। আমি দিলাম অথচ তার কাজে লাগলো না। স্যার আরেকটা উদাহরণ বলুন, ইকুয়ালিটি এন্ড ইকুইটি। তো যদি একটা ক্লাসরুমে, মানে আমরা এখানে হয়তো আছি 25, ঠিক আছে? তো আমাদের কাছে হয়তো একটাই পিৎজা আছে, ঠিক আছে? এবার পিৎজাটাকে আমরা একটা কাজ করতে পারি, সবাইকে ইকুয়ালি ডিস্ট্রিবিউট করতে পারি, মানে সকলের কাছে সমান টুকরো থাকবে। কিন্তু এমন একজন আমাদের ক্লাসে আছে যে 2-3 দিন ধরে কিছু খায়নি, পুরো স্টার্ভিং, মানে কিচ্ছু খায়নি, খুবই খিদে পেয়েছে তার, এবং সে বলছে আমার প্রচন্ড খিদে পেয়েছে, আমার এক্ষুনি চাই খেতে। আমরা যদি তার যেহেতু সব থেকে বেশি প্রয়োজন, তাকে যদি আমরা পিৎজাটা বেশিরভাগটাই দিয়ে দিই বা পুরোটাই দিয়ে দিই, তো সেটা আমরা বলবো ইকুইটি। তার বেশি পরিমাণে প্রয়োজন, আমরা তো তাও খেয়ে, কিন্তু সে 3 দিন ধরে খাচ্ছে না, তো এটাকে বলছি ইকুইটি। একদম। আচ্ছা, পরেরটা কি রয়েছে 13 নম্বরে? স্যার স্যার 9 নম্বর পয়েন্টটা একটু বলে দিন না। হ্যাঁ, 9 নম্বরে কি বলা হলো? স্কেলার চেইন কি আসলে বলো তো? চেইন সিস্টেমের কথা বলা হলো তো, চেইন সিস্টেমটা কি? আমাদের সবসময় একটা ভার্টিক্যাল আর হরাইজন্টাল চেইন ফলো আপ করতে হয়। যদি আমরা বলি এখানে ভার্টিক্যাল চেইন, সেখানে হচ্ছে যারা উপরে আছে, মানে হেডমাস্টার বা হেডমিস্ট্রেস, তারপরে তার নিচে যে আছে সে, তারপরে টিচার্স, নন টিচিং স্টাফ,
এইভাবে কমিউনিকেট করা উচিত। আর একটা যদি আমরা হরাইজন্টাল চেন দেখি, মানে যদি কো টিচার্স যারা আছে তাদের মধ্যে, যারা সেম র্যাঙ্কের আর কি, তাদের মধ্যে কমিউনিকেশনটা যেন প্রপার ওয়েতে হয়। যদি কমিউনিকেশন প্রপার ওয়েতে না হয় তাহলে কোনোভাবেই আমরা প্রপারলি ম্যানেজ করতে পারবো না। প্রত্যেকটা পর্যায়ে যেন কোঅর্ডিনেশনটা ঠিক থাকে, যে ওপর থেকে একটা নির্দেশ দেওয়া হলো নিচ পর্যন্ত যেন সেটা পৌঁছায় পরিষ্কার ভাবে, যে কি পরিষ্কার সুস্পষ্ট নির্দেশটা রয়েছে সেই সম্পর্কে সবাই যেন বুঝতে পারে। বড়বাবু বললেন ছোটবাবুকে, ছোটবাবু বললেন মেজবাবুকে, মেজবাবু বললেন অমুককে, এরকম করে ওপর থেকে নিচ পর্যন্ত টপ টু বটম যেন একটা সুন্দর কমিউনিকেশন গড়ে ওঠে। বুঝতে পারলেন? যোগাযোগের উপর এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। যে আগের দিন পড়ছিলাম না পেপার ওয়ানে কমিউনিকেশন, যে এখানে যেন কোনোভাবে কমিউনিকেশন গ্যাপ তৈরি না হয়, এখানে টপ টু বটম সবার মধ্যে যেন একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠে। আচ্ছা, তারপরে 14 নম্বরটা পড়ো। সেটা কি প্রোনাউন্সিয়েশন হবে জানি না। এসপ্রিট ডি কপ, এটা কি শব্দ বলো? আচ্ছা, পড়ে কি মনে হচ্ছে বলো, শব্দটা কি হতে পারে? স্পিরিট দ্য ক্রপ, এসপ্রিট দ্য ক্রপস এইভাবে। প্রত্যেকের মধ্যে স্পিরিট থাকতে হবে। এই ইংলিশ, এটা তো ইংলিশ ওয়ার্ড নয়, তাহলে এটা কি হতে পারে বলে মনে হচ্ছে বলো? ফ্রেঞ্চ হতে পারে। হ্যাঁ, জাপানি বা ফরাসি, ফরাসি শব্দ। ফ্রেঞ্চ। এটার মানে কি? মানে উৎসাহ, স্পিরিট, উৎসাহ, উৎসাহ, একটা যে বন্ডিং, একটা গভীর একটা টিম মেম্বার। যেমন দেখো, ধরো একটা ক্রিকেট টিমের মধ্যে কি থাকে, ইন্ডিয়া যখন খেলে, যে সেই 14 জনকে আমরা দেখি যে একজন আরেকজনের পরিপূরক, বা 14 জনকে আমি এক হিসেবে দেখি। বোঝা গেল? এখানে এই অন্তরঙ্গতা, এই যে একাত্মবোধটা, যে আমরা ইন্ডিয়ার হয়ে খেলছি, ইন্ডিয়া যদি হেরে যায় তাহলে 14 জন সমান দুঃখ পাবে, আর যদি মানে ইন্ডিয়া জিতে যায় তাহলে এই 14 জন টিম মেম্বার তারা সকলেই গর্ব প্রকাশ করবে যে আমরা সবাই মিলে এই কাজটা করেছি। তো এসপিরিট দে কর্পস এটার ফরাসি শব্দ, এবং এর আক্ষরিক বাংলা মানে হচ্ছে যে অন্তরঙ্গতা বা গভীর বন্ধুত্ব বা গভীর একাত্মতা বোধ। বুঝতে পারলে? এই যে দেখে, প্রমোটিং টিম স্পিরিট উইল বিল্ড হারমোনি এন্ড ইউনিটি উইদিন দ্য অর্গানাইজেশন। যে ওই মানে আমি চিনি না বা আমি জানি না বা আমাদের মধ্যে ও কি করছে আমার বোঝার দরকার নেই, এরকমটা নয়। যে আমরা যখন একটা টিম মেম্বার, একটা টিম হিসেবে কাজ করব, তখন সবাই যেন সবার মানে সহযোগী হয়েই থাকি, এবং প্রত্যেকের মধ্যে যেন একটা স্ট্রং বন্ডিং তৈরি হয়। বোঝা গেল? কারণ আমরা সবাই কমন গোল দিকে এগোচ্ছি, বা সবারই একটাই লক্ষ্য, যে প্রতিষ্ঠানের সার্বিক উন্নতি। তাহলে এই যে 14টা পয়েন্ট তোমরা জানলে, প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট, এটা কার দেওয়া? হেনরি ফেভেল। পরীক্ষাতে এটা অনেক সময় দেয়, এবং এই 14টা পয়েন্টের মধ্য থেকেই অনেক কোশ্চেনও হয়। ফলে এইটা এত সুন্দর করে এখানে দেওয়া আছে, এখানেই তোমাদের ম্যানেজমেন্টের লক্ষ্য, উদ্দেশ্য, আদর্শ, কর্মপন্থা সম্পর্কে মোটামুটি একটা ধারণা তৈরি হয়ে যাবে। এবার এখান থেকে আমরা দেখছিলাম প্রচুর কোশ্চেন আসছে, এটা একটু করি এখানে, আজকে এটা করে আমরা শেষ করব। কস্ট কর্ভ, এটা একটু পড়ো, এটা ভালো করে মনে রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না কিন্তু। প্রত্যেকটার প্রথম ওয়ার্ডটা মনে রাখতে হবে, প্রতিটা শব্দের দেখো, প্ল্যানিং এর পি, অর্গানাইজিং এর ও, স্টাফিং এর এস, ডাইরেক্টিং এর ডি, কোঅর্ডিনেটিং এর সি, রিপোর্টিং এর আর, আর বাজেটিং এর বি। প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট অ্যালফাবেটটাকে নিয়ে এটা তৈরি হয়েছে। কস্ট কর্ভ, এটা পড়ো। COST is an acronym widely used in the fields of management and public administration that reflects the classic view of organizational theory. It appeared most prominently in a 1937 paper by Lucier Gulick. Initially, Toyota, POSD, was envisioned in an effort to develop public service professionals.
In Julius' own words, the elements are as follows: planning, P for planning, O for organizing, X for staffing, D for directing, C for coordinating, R for reporting, and D for budgeting. এবার দেখো এই যে ম্যানেজমেন্ট সিস্টেমটা কিভাবে পরিচালিত হয়, বা এটার কম্পোনেন্ট গুলো কি কি বা এলিমেন্টস গুলো কি কি। ম্যানেজমেন্টের আগেরটা তো আমরা প্রিন্সিপালস গুলো জানলাম, যে একটা ভালো ম্যানেজমেন্ট কাকে বলবো, বা একটা ভালো ব্যবস্থাপনা করতে গেলে কি কি নিয়ম মেনে চলতে হয়, তার একটা 14টা আমরা পয়েন্ট পেয়েছিলাম। আর এখানে বলা হচ্ছে যে ম্যানেজমেন্ট বিষয়টার সাথে যে বিষয়গুলো যুক্ত বা ম্যানেজমেন্টের যে মানে আবশ্যিক উপাদান এলিমেন্টস গুলো কি কি। না, প্রথমেই বলছে দেখো যে প্ল্যানিং। যে কোনো কাজের একটা পরিকল্পনা থাকে, পরিকল্পনা ছাড়া আমরা কিছু করি না বা করতে পারি না। এই যে আজকে আমরা এখানে সবাই বসেছি, এখন 9টা 8 বাজে, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে আমরা ক্লাস করছি। আমাদের এই প্ল্যানিংটা, এই ক্লাস করার পরিকল্পনাটা কেন, আসলে কেন আমরা ক্লাস করছি, গোলটা কি, এর উদ্দেশ্যটা কি? নেট সেট জিআরএফ, ইউজিসি নেট জিআরএফটা পাস করা। হ্যাঁ হ্যাঁ, আমি ক্লাসে আছি, ক্লাস ছেড়ে পরে ফোন করছি। হ্যাঁ, ক্লাসটা শেষ হলে 9:30টার দিকে। হ্যাঁ হ্যাঁ, এসে পাঠিয়েছেন নাকি? এই নাম্বারে করবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে প্ল্যানিং এ আমরা দেখছি যে যে কোনো কাজ সুষ্ঠুভাবে করতে গেলে তার একটা পরিকল্পনা দরকার। প্রথমে দেখো, আমরা যদি নেট বা সেট পাস করব বলে ভাবি, তাহলে সেটার জন্য আমাকে স্টাডি করতে হবে, একটা স্টাডি প্ল্যান থাকে, তাই না? যে আমি দিনে এত ঘন্টা পড়বো, আমি সেলফ স্টাডি করব যদি মনে করি, তাহলে তার একটা প্ল্যান থাকে। যদি আমি কোনো একটা কোচিং ইনস্টিটিউটে যুক্ত হবো বা কোনো স্যার বা ম্যাডামের গাইডেন্সে থাকবো, তাহলে সেই যা করবো তার একটা প্ল্যানিং থাকে। তাহলে বলছে দেখো, প্ল্যানিং রেফার্স টু দ্য এস্টাবলিশমেন্ট এ ব্রড ড্রাফট অফ দ্য ওয়ার্ক ইট ইজ টু অ্যাকমপ্লিশ এন্ড দ্য প্রসেস ইনকর্পোরেটেড টু ইমপ্লিমেন্টিং। ধরো আমি বেড়াতে যাওয়ার একটা প্ল্যান করছি, হয় না? আমাদের পুজোর সময় বলো, গরমের ছুটিতে বলো, আমরা বেড়াতে যাওয়ার প্ল্যান করি। তাহলে যদি প্ল্যান না করে আমরা বেরিয়ে পড়ি হঠাৎ করে, তাহলে কি হতে পারে সেই ক্ষেত্রে? হয়, অনেক সময় হয়, দেখবে সবসময় যে প্ল্যান করে বেরিয়ে পড়ি তা নয়, হঠাৎ করে হুজুক হয়ে বেরিয়ে পড়লাম, তাতে করে অনেক সময় অনেক বাধা বিপত্তির সম্মুখীন হতে হয়। কি হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। কোথাও যদি প্ল্যান করে বেড়াতে যাই, তাহলে আগে থেকে আমি ট্রেনের টিকিট কাটবো, কোথায় থাকবো, সেখানে গাড়ির ব্যবস্থা কি থাকবে দেখার জন্য সমস্ত বিষয়গুলো কিন্তু আগে থেকে আমি ঠিক করে যাব। আর যদি আমি প্ল্যান ছাড়াই কোনো জায়গায় হঠাৎ করে যাই, তাহলে আমি ট্রেনের টিকিট পেতে পারি, নাও পারি, দাঁড়িয়েও যেতে হতে, বসেও যেতে পারি, সেখানে গিয়ে হোটেলে রুম পেতেও পারি, নাও পেতে পারি, তাই তো? এটা হয়তো নাকি প্ল্যানিং ছাড়াই এরকম কাজ করলে? তাহলে ম্যানেজমেন্টের ফার্স্ট হচ্ছে ক্রাইটেরিয়া, তোমাকে প্ল্যানিং করতে, প্রপার প্ল্যানিং। তুমি কি চাইছো, কবে তুমি একটা বাড়ি বানাবে, সেটার জন্য তোমার একটা প্ল্যানিং দরকার। কতদিনের মধ্যে চাইছো, কোন জায়গায় চাইছো, কত টাকার মধ্যে চাইছো, তাহলে এই সমস্ত কিছুটা নিয়ে কিন্তু প্ল্যান। ক্লিয়ার? 2 নম্বরে দেখো বলা হচ্ছে কি অর্গানাইজিং। প্ল্যান তো করলে, প্ল্যান করার পরে কি হয়? প্ল্যান করে আমরা তো অনেক কিছু এরকম প্ল্যান করি আর কার্যকরী করি না। প্ল্যানের পর কি হয়? অর্গানাইজিং মানে কি? প্ল্যানটা যদি বাস্তবায়িত হয়, ধরো এই যে আমরা শান্তিনিকেতনে আমাদের শিক্ষার্থীদের এডুকেশনাল এক্সকারশন হলো বা রিউনিয়ন হলো, তাহলে আমরা প্রথমে একটা প্ল্যান করলাম যে কবে করব, কোথায় করব। এটা করার পরে এই যে রিউনিয়নটা বা এডুকেশনাল এক্সকারশনটা যাতে সফল হয়, তার জন্য আমরা অর্গানাইজ করা, অনেকদিন ধরে সংগঠন করা শুরু করলাম। সেখানে কোথায় খাবো, কোথায় বসবো, কোথায় দেখবো, কি করব, সারা দিন একটা পরিকল্পনা করে তাকে আবার ছোট ছোট কাজে ভাগ করলাম। এবং ধরো অনুরাধা ম্যামকে একটা দায়িত্ব দেওয়া হলো, অমুকজন কতনুকে একটা দায়িত্ব দেওয়া হলো, সুশোভন স্যারকে একটা দায়িত্ব দেওয়া হলো। তো এই রকম ভাবে আমরা কাজের ভাগ করে দিলাম। তাহলে অর্গানাইজিংটা কি বলছে? অর্গানাইজিং ইনভলভস ফর্মালি ডিফাইনিং, সিনক্রোনাইজিং এন্ড ক্লাসিফাইং the various subdivisions or sub process of the work to do. তাহলে আমাকে বাড়ি বানানোর আগে কি করতে হবে? জায়গা ঠিক করতে হবে, ইট, সিমেন্ট, রড, ইঞ্জিনিয়ার, মিস্ত্রি, এই সমস্ত আয়োজন করতে হবে।
তাহলে কোন দোকান থেকে আমরা এই ম্যাটেরিয়ালস গুলো নেবো সেগুলো ঠিক করতে হবে, কোন মিস্ত্রিকে বলবো বাড়ি বানানোর জন্য সেটা ঠিক করতে হবে। এইরকম ভাবে অর্গানাইজিংটা হচ্ছে কাজটার যে বিভিন্ন ধাপ রয়েছে সেই ধাপ অনুযায়ী কাজগুলোকে ভাগ করা এবং সেই কাজের দায়িত্বপ্রাপ্ত মানুষকে তাকে বুঝিয়ে দেওয়া। স্টাফিং কি? যে কাজটা করব আমি, যে প্ল্যানটা করেছি তার জন্য প্রপার লোককে প্রপার স্টাফ অর্থাৎ আমাকে একটা কাজ করতে গেলে আমি একা সব কাজ করে ফেলতে পারবো না। একটা অফিস বলো, আদালত বলো, স্কুল বলো, কলেজ বলো, এমনকি একটা শপিং মল, দোকান, যাই করতে যাও, যে তোমার একটা কাজ সুন্দরভাবে করতে গেলে তোমাকে অনেকজন মানুষের সাহায্য দরকার। হ্যাঁ, একটা স্কুলের এই যে বলছিলাম গেটম্যান থেকে শুরু করে গ্রুপ সি কর্মচারী, গ্রুপ ডি থেকে শুরু করে এরকম সকলের, কম্পিউটার অপারেটর থেকে শুরু করে, হ্যাঁ, এরকম বিভিন্ন মানুষের বিভিন্ন যে কাজ, হ্যাঁ, যিনি বাগান করেন মালি, তারও সেখানে ভূমিকা রয়েছে। তাহলে এই আমাকে স্টাফ নিয়োগ করতে, যে স্কুল বাস চললে তার ড্রাইভার, তার হেল্পার, ফান্ড যারা ফিস কালেকশন করবেন সেটার জন্য একটা ক্যাশ সেকশন আমাদের রেডি করতে হবে। তাহলে একটা কাজকে বাস্তবায়িত করতে হবে, সেই কাজের সঙ্গে যারা যুক্ত হবেন সেই সমস্ত মানুষ বা আধিকারিকদেরকে নির্বাচিত করা এবং তাকে ঠিক ঠিক কাজে ঠিক ঠিক জায়গায় কাজ করতে দেওয়া। তাহলে স্টাফও নিয়োগ হয়ে গেল। ডাইরেক্টিং কি? না, কিভাবে আমরা কাজ করব সেইটা আমাদেরকে নির্দেশনা দিতে হবে। আমরা যেমন দেখি একটা সিনেমা, সেই পরিচালক তিনি কিনা ডাইরেকশন দেন, তার নির্দেশনাতে সিনেমাটা তৈরি হয়। একই রকম ভাবে আমাদের এখানেও যখন কোনো কাজ আমরা করব, সে স্কুল হোক, কলেজ হোক, দোকান হোক, সেখানেও একটা তার নির্দেশদান থাকবে, সিদ্ধান্ত গ্রহণ থাকবে, কখন কি করব না করব সেই বিষয়ে আমাদের ভাবতে হবে। কোঅর্ডিনেটিং, এই যে স্টাফ নিয়োগ করে দিলাম, সেই স্টাফ প্রত্যেকের কাজ বুঝে তো কাজ করবেই, এবং তাদের প্রত্যেকের মধ্যে সদ্ভাব থাকবে, প্রত্যেকের মধ্যে সহযোগিতা থাকবে, এবং যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের সঙ্গে যারা নিম্নতন কর্তৃপক্ষ তাদের সকলের একটা কোঅর্ডিনেটিং থাকবে। রিপোর্টিং, আমাদের দেখবে কাজ শুধু করলে হয় না, কাজের অগ্রগতি কতটা হয় সেটা মাঝে মাঝে খতিয়ে দেখতে হয়। তাহলে এই যে স্টাফিং অর্থাৎ কাজের লোক নিয়েছিলাম, সেই লোকেরা কি কাজ করছে, একটা সারা দিনে 8 ঘন্টা তারা কি কাজ করলো সেটা আমাকে জানতে হবে। যেভাবে কাজ করছে এরকম কতদিন কাজ করলে আমরা আমাদের যে লক্ষ্যমাত্রা সেটা পূরণ করতে পারবো সেটা আমাদের দেখতে হবে। তাহলে রিপোর্টিংটা ভীষণ দরকার, কাজের অগ্রগতি কেমন হচ্ছে, কাজের কোথাও অসুবিধা হচ্ছে কিনা, সমস্যা হচ্ছে কিনা সেটা দেখা দরকার। আর তারপর হচ্ছে বাজেটিং। সবকিছুই নির্ভর করছে এই যে এত কিছু করলে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, সমস্ত কিছুটাকে তোমার বাজেটের মধ্যে রাখতে হবে। কারণ তুমি একটা নির্দিষ্ট পুঁজি নিয়ে, পরিমাণ পুঁজি নিয়ে কাজে নেমেছো, সেই স্কুল চালানো বলো, কলেজ বলো, যে কোনো ধরনের প্রতিষ্ঠান, যে কোনো ধরনের ইভেন্ট, এই যে বিয়ে বাড়ির কথাও বলছিলাম, যে তোমার নিশ্চয়ই একটা নির্দিষ্ট পুঁজি আছে, সেইটার যাতে বেস্ট ইউটিলাইজেশন হয় সেটাই তুমি চাইবে। তাহলে বাজেটিং কম্প্রাইজেস অফ অল দ্য হ্যাপেনিংস দ্যাট আন্ডার অ্যাকাউন্টিং, অডিটিং, কন্ট্রোল অ্যান্ড ফিজিক্যাল প্ল্যানিং। এখানে আমাদের প্রত্যেককে মনে করতে হবে যে বাজেটটা একটা অন্যতম গুরুত্বপূর্ণ। যদি আমরা বাজেটের বাইরে গিয়ে খরচ করে ফেলি তাহলে আমাদের আর সেই প্রতিষ্ঠান বা সেই কর্মসূচি বেশি দিন দীর্ঘায়িত হবে না। আবার বাজেট এর মধ্যে থেকে যদি আমরা কাজ করি তাহলে আমরা অনেক ভালোভাবে কাজটা করতে পারবো। তাহলে এই কম্পোনেন্ট গুলো, এই যে প্ল্যানিং, অর্গানাইজিং, স্টাফিং, ডাইরেক্টিং, কোঅর্ডিনেটিং, রিপোর্টিং, বাজেটিং, এই প্রত্যেকটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট বা এলিমেন্ট। এইগুলো ছাড়া ম্যানেজমেন্ট কখনোই ম্যানেজমেন্ট হতে পারে না। বা ম্যানেজমেন্টের মধ্যে দিয়ে মানে যে কাজগুলো আমরা যদি এখানে ফাংশনসও লিখে দিই, এখানে এলিমেন্টস যেমন বললাম, আগেরটা যেমন আমরা প্রিন্সিপালস হিসেবে পড়লাম, এখানে যদি আমরা ফাংশনস অফ ম্যানেজমেন্ট বলি, যে ম্যানেজমেন্টের কি কি কাজ থাকে, সেটা বললেও একই জিনিস হবে, যে প্ল্যান করা, অর্গানাইজ করা, স্টাফ নিয়োগ করা, ডাইরেকশন দেওয়া, কোঅর্ডিনেটিং করা, রিপোর্ট নেওয়া এবং বাজেট ঠিক করা। তাহলে এই কম্পোনেন্ট গুলো একদিক থেকে যেমন আমাদের পোস্টক্রপ, এটা আমাদের এলিমেন্ট বা কম্পোনেন্ট, একই রকম ভাবে কিন্তু ম্যানেজমেন্টের ফাংশনসও। মনে থাকবে স্যার? এটা কি চেন মেনেই হবে, মানে চেনে যেরকম ভাবে আছে সেরকম ভাবেই হবে, মানে পর 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 পর? এটা কোশ্চেন দেখবে, এই যে দুটো কোশ্চেন দেখো আমাদেরকে, ওখানে কিন্তু এটা দেয় এর ফুল ফর্মটা, এবং তোমাকে সাজাতেও দেবে যে কোনটা আগে পরে হবে। এই যে ধরো প্ল্যানিং এখানে দিয়ে দিল, যে প্ল্যানিং, অর্গানাইজ, এই জায়গাটা দেখো তাহলে বুঝতে পারবে, এই জায়গাটা এইখানটায়
এই যে এটা দিয়ে দিল, এটা তো সঠিক আছে। এবার ধরো 4টে অপশনের মধ্যে কোনোটা আগে কোনোটা পরে করে দিল, দিয়ে তোমাকে সিকোয়েন্সটা সাজাতে বলবে। কোনোটা হয়তো অর্গানাইজিং থেকে শুরু করলো, কোনোটা হয়তো স্টাফিং আগে করলো তারপর ডাইরেক্টিং করলো। এইটা কিন্তু এই পোস্ট কর্পের কিন্তু এই সিকোয়েন্সটা তোমাকে মেনটেন করতে হবে। এবং এখান থেকে কোশ্চেনও হয়েছে প্রিভিয়াস ইয়ারে, জাস্ট এইটাকে সাজিয়ে দিতে বলেছে, আগে পরে করে দিয়েছে 4টে অপশন এ বি সি ডি, এই 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 প্রত্যেকটা কম্পোনেন্টকে আগে পরে করে দিয়ে এবার বলছে যে এর মধ্যে সঠিক যেটা আছে সেটাকে চুজ করো। তখন তোমাকে এইটা যদি মনে থাকে, পোস্ট কর্প POSDCORP, এইটা মনে রাখলেই তোমার পরপর সবটা চলে আসবে। কিন্তু স্যার এখানে বাজেটিংটা যে সবার লাস্টে রেখেছে, আমি যে প্ল্যানিংটা করলাম, এই যে অর্গানাইজ করলাম, ঠিক আছে, বা স্টাফিং, তাতে যদি আচ্ছা এখানে বলে দিই, এই যে প্ল্যানিং এর মধ্যেই কিন্তু তোমার ওই বাজেটিং এর অংশটা লুকিয়ে আছে, বুঝতে পারলে? হ্যাঁ, না হলে তো কিছুই করা যাবে না, বাজেট যদি পরে হয় তাহলে কিছুই করা যাবে না।